হ্যালো, সালামু আলাইকুম। সবাইকে স্বাগত। যারা আজকে আমাদের এই ওয়েবিনার দেখছো। আজকে আমাদের ওয়েবিনার এর টাইটেল হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে। তোমরা যারা সামনের দিনগুলোতে জবে জয়েন করতে যাচ্ছ, আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা সামনের দিনগুলোতে হয়তোবা কোয়ালিটি অ্যাসুরেন্সে জবে জয়েন করবে, তাদের ক্ষেত্রে আশা করি এই ওয়েবিনারটা তোমাদের জন্য একটি খুবই ভালো একটি অভিজ্ঞতা হবে তোমাদের জন্য। যাই হোক, আজকে হচ্ছে আমাদের ওয়েবিনার শুরু করার জন্য হচ্ছে আমাদের আজকের যে সেশনের চেয়ারপারসন হিসেবে যিনি আছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, ওনার কাছ থেকে আমি অনুমতি প্রার্থনা করছি। স্যার, আপনি যদি আমাদেরকে আমাদের সেশনটি শুরু করার অনুমতি দিতেন আর আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন, আমরা ভালো হতো। আসসালামু আলাইকুম। ফার্মাসি ডিপার্টমেন্ট, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত আজকের ওয়েবিনার অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, স্পিকার মিস্টার শাহ শারফিন, মডারেটর এবং সম্মানীয় শ্রোতাবিন, ফার্মাসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ওয়েবিনারটি একটা বিশেষ অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস আজকের ওয়েবিনারের মাধ্যমে বিশেষ করে ফার্মাসি ডিপার্টমেন্টের ছাত্র, ফার্মাসিস্ট এবং ফার্মাসিউটিক্যাল প্রফেশনের সাথে জড়িত সবাই কিছু হলেও উপকৃত হবেন। আজকে আমরা এই ওয়েবিনারে স্পিকার হিসাবে এমন একজনকে পেয়েছি যিনি আমাদের এই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র। এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এক সময় তাকে আমরা শিক্ষা দিয়েছি, আজকে তার থেকে আমরা শিক্ষা নিয়েছি। একজন শিক্ষক একটা ডিপার্টমেন্টের এটাই মনে হয়, আমি বিশ্বাস করি, বড় অর্জন। মিস্টার শারফিন তার কর্মজীবনে আরম্ভ করেছিল প্রথমে দেশের একটা স্বনামধন্য কোম্পানিতে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। সুদীর্ঘ সময় তিনি কোয়ালিটি অ্যাসুরেন্স এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি একজন প্রশিক্ষক হিসাবে অনেক অনুষ্ঠান পরিচালনা করেছেন। আমি মনে করি তার থেকে আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পারবো আজকের এই বিশেষ বিষয়ের উপর। এই বলে আমি আজকে আমার ধন্যবাদ হেড স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠান শুরু করার অনুমতি দেওয়ার জন্য। আজকের বিষয়টি আসলে হচ্ছে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে, এবং আজকের যেই মূল টপিকস আমাদের আলোচনার টাইটেল সেটা হচ্ছে কোয়ালিটি রেসপন্সিবিলিটি অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট টু বিল্ড এ কোয়ালিটি সিস্টেম ইন কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আজকের সময়ে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মনে করি, এবং আমাদের সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে এখন কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের উপর গুরুত্ব দিচ্ছে। কারণ আমরা যেহেতু একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেহেতু একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি হওয়ার পথে, সেক্ষেত্রে এখন কোয়ালিটি অ্যাসুরেন্সকে শক্তিশালী করার আসলে কোনো বিকল্প নেই। এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমকে শক্তিশালী করার জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের কিছু রেসপন্সিবিলিটিস গুলো আছে, এবং সেই রেসপন্সিবিলিটি গুলো নিয়ে হচ্ছে আজকে আমার প্রিয় ভাই, আমি তাকে আসলে ব্যক্তিগতভাবেই চিনি, প্রায় দীর্ঘদিন তাকে চিনি, শারফিন শারফিন ভাই। উনি হচ্ছে তোমাদের, এবং এই সেক্টরে ওনার যে এক্সপিরিয়েন্স, আমি বিশ্বাস করি এই এক্সপিরিয়েন্স আমাদের বাংলাদেশের খুবই বিরল, এবং তার কাছ থেকে আমরা খুবই ভালো ইনফরমেশন আমরা পাবো। তিনি আজকে আমাদের কিনোট স্পিকার হিসাবে আছেন।
মূলত আজকের এই ওয়েবিনারের চিফ গেস্ট হিসেবে আছেন আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর আনোয়ার হুসাইন। সেশন চেয়ার হিসাবে আছেন আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আমি মোহাম্মদ ইউসুফ মডারেটর হিসাবে আছি। আর কিনোট স্পিকার হিসাবে আছেন, আমি আগেই বলেছিলাম যে শারফিন। বর্তমানে তিনি একমি ল্যাবরেটরিজে কোয়ালিটি অ্যাসুরেন্সে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমি যদি তার কর্মজীবনের কথা বলতে চাই তাহলে বলতে হবে তিনি খুব অল্প সময়ে খুব তার অর্জন যে সময় তিনি কর্মজীবনে আছেন সেই সময়ের তুলনায় তার অর্জন অনেক বেশি। তো আমরা আশা করব তার অর্জন আরো আরো উপরের দিকে যাবে এবং বাংলাদেশের জন্য এবং আমাদের নর্থার্নের জন্য, ফার্মাসি ডিপার্টমেন্টের জন্য আরো গৌরব বয়ে নিয়ে আসবে। আমি তার সম্পর্কে সংক্ষেপে কিছু বলতে চাই। আমি আসলে পার্সোনাল ভাবে ওনাকে চিনি। উনি একজন খুবই বিনয়ী একজন মানুষ এবং আমি সবসময় ওনার সাথে, উনি আমাদের অনেক সিনিয়র, তারপরেও কিন্তু খুবই বিনয়ী এবং আমাদের খুব স্নেহ চোখেই উনি দেখেন সবসময়। এবং উনি হচ্ছে 2010 সালে হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন। আর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে এমএস কমপ্লিট করেন 2015 সালে। এবং তিনি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেন ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে। তিনি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেন এবং তিনি তার 2011 সালে প্রথম তিনি বাংলাদেশ অলরেডি উনি বলেছেন যে স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল উনি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে জয়েন করেন। দেন আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভিসি স্যার কে আমরা পেয়ে আসলে ধন্য। ভিসি স্যার আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে স্বাগত স্যার আমাদের। স্যার আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছি স্যার। আমাদের স্যার আজ দেরি হয়ে গেল। হ্যাঁ স্যার, সমস্যা নাই স্যার, আমরা জাস্ট শুরু করেছি আর কি। আমাদের কিনোট স্পিকার জাস্ট শাহ শারফিন, উনি হচ্ছে ওনার বক্তব্য উপস্থাপন করবেন স্যার। এর আগে স্যার আপনার সম্পর্কে আপনার যদি স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বা আমাদের উদ্দেশ্যে আপনার কিছু গাইডলাইন স্যার যদি আপনি আমাদেরকে দিতেন তাহলে সেক্ষেত্রে স্যার আমাদের জন্য আমরা খুশি হতাম স্যার। আমাদের ছাত্ররা স্যার ধন্য হতো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বেশি কিছু আর কি বলবো, এটা তো আপনাদের সাবজেক্ট, আমি তো এক্সপার্ট না ফার্মেসিতে। আমি শুধু প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হারুন এবং তার টিমকে যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং আজকে যিনি কিনোট স্পিকার কোয়ালিটির উপরে কথা বলবেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি প্রোগ্রামে ওনারা এসেছেন এবং ছাত্রদেরকে নতুন কিছু দিক নির্দেশনা দিচ্ছেন এবং আরো নতুন ধরনের জ্ঞান ওনাদেরকে দিতে পারছেন। আমরা সবসময় চাই যে ইন্ডাস্ট্রি থেকে আমরা যে প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো সেগুলো আমাদের ছাত্ররা জানবে, যাতে তাদের জন্য কাজের জন্য পরবর্তী তারা যখন প্রফেশনাল কাজে যুক্ত হবে তখন সেই নলেজ গুলো তাদেরকে কাজে লাগবে। তা আমি আশা করি আমার ছাত্র বন্ধুরা তারা সব মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করবে এবং তারা এই ধরনের যে সমস্ত অনুষ্ঠান আমরা করছি, যেহেতু কোভিডের কারণে আমরা সরাসরি সেমিনার ওয়ার্কশপ করতে পারছি না যেখানে সবাই একত্রিত হতে পারে, কিন্তু এই ডিজিটাল কানেকশনের মাধ্যমে, ভার্চুয়াল কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু সবাইকে সেই মেসেজটাই দিতে চাচ্ছি। এটা এই টেকনোলজি ব্যবহার করে আমরা শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি। আমি সেজন্য আমার সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি, সকল ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কার্যক্রমটা চালিয়ে নিচ্ছে একটা চ্যালেঞ্জের মধ্যে। তো আজকে আমরা যেটা দেখি যে পৃথিবীতে আজকে মানুষ কিন্তু বুঝতে পারছে যে আমাদের যে অনেক মারণাস্ত্রের জন্য আমরা যে ধরনের রিসার্চ করি, আমরা যে ধরনের অর্থ এবং বাজেট ব্যবহার করি, সেটি যদি মানুষকে বাঁচাবার জন্য ব্যবহার করা হতো এবং এই ধরনের ভাইরাস থেকে মানুষকে যদি রক্ষা করার জন্য যদি প্রতিষেধক আবিষ্কার করা অথবা যেটাকে বলা হয় ভ্যাকসিন আবিষ্কার করা, এগুলোর মাধ্যমে আগে থেকে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো আমাদেরকে এই
ধরনের ধ্বংসাত্মক মহামারী বা প্যান্ডেমিক যাকে বলে তার কবলে পড়তে হতো না। তো এখন আপনারা নিশ্চয়ই জানেন যে এখন সারা বিশ্ব এখন তাকিয়ে আছে হেলথ সেক্টরে যারা কাজ করছেন তাদের দিকে। তাদেরকে আমরা বলি যে ফ্রন্টলাইন যারা সোলজার্স, তারাই আমাদেরকে রক্ষা কবচ হিসেবে কাজ করছেন। হসপিটালের থেকে শুরু করে, ফার্মেসি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা এখন দেখছি যারা কোভিডের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সংগ্রাম করছেন। কাজে আমি তাদেরকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের যারা এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। এবং আজকে আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যেহেতু এটি তার জন্ম শতবার্ষিকী। সেই ক্ষেত্রে এখানে যে কোনো অনুষ্ঠান করলে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আজকে এই অনুষ্ঠানটায় আমি হয়তো বেশিক্ষণ যুক্ত থাকতে পারবো না। আমি আপনাদের স্বাগত জানিয়ে এবং আপনাদের কার্যক্রম যেটা বেশি প্রয়োজন যে কি নোট স্পিকারের বক্তব্য, তার বক্তব্য আপনারা শুনবেন এবং সকল ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব তারা যেন ভালোভাবে মনোযোগের সাথে তার বক্তব্য অনুধাবন করেন এবং প্রয়োজনীয় প্রশ্ন যদি তাদের মধ্যে কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে সেগুলি তারা জিজ্ঞাসা করে নিতে পারে। এটা একটা সুযোগ এবং জ্ঞানের চর্চা করা। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরিশেষে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অতিথি বক্তাকে, যিনি কষ্ট স্বীকার করে আমাদের ছাত্রছাত্রীর জন্য আজকে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও আমাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়ার জন্য। আজকে আমরা তাহলে শুরু করতে যাচ্ছি আজকের মূল পর্ব। আমাদের শারফিন, আমাদের প্রধান যে কি নোট স্পিকার, উনি হচ্ছে আজকে আমাদের যে মূল টপিক এটা সম্পর্কে হচ্ছে ওনার যেই এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আমাদেরকে এখন শেয়ার করবেন এবং আশা করি সকলের জন্য এটা হবে একটা খুব ভালো একটি অভিজ্ঞতা। সবাইকে ধৈর্যের সাথে আমরা আশা করি তার বক্তব্য শোনার জন্য। Thank you. Assalamu alaikum. Honorable Head of the Department, Harun sir and Vice Chairman sir, আমার খুবই ভালো একটা অপরচুনিটি যে এই রকম একটা ওয়েবিনারে আমি ইনভাইট পেয়েছি কিছু কথা বলার জন্য। অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি, ফার্মেসি পড়ার সময় একটা স্বপ্ন ছিল যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করব। ফার্মাসিস্ট হিসাবে অবশ্যই কিছু দায়িত্ব থাকে সমাজের প্রতি, দেশের প্রতি বা ইউনিভার্সিটির প্রতি। সেই দায়িত্ব থেকে যখনই সুযোগ পেয়েছি বা সুযোগ পাই, হারুন স্যার যখনই আমাকে ডাকেন আমি কিছু করার চেষ্টা করি। এটা আমার একটা নৈতিক দায়িত্ব, কারণ আজকে নর্দার্ন ইউনিভার্সিটির কারণেই যে শিক্ষাটা আমরা পেয়েছি সেই শিক্ষা থেকেই আমাদের আজকের এই পথ চলা। এই রকম ওয়েবিনার যখন আয়োজন হয় তখন এটা ডিপার্টমেন্টের একটা ক্রেডিট দেওয়া যেতে পারে নর্দার্ন ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টকে, কারণ আমরা কিন্তু সরাসরি কোভিডের কারণে এখন স্টুডেন্টদেরকে সেভাবে শিক্ষা দিতে পারছি না, অনলাইন বেসিসে শিক্ষা দিচ্ছি। কিন্তু এই ওয়েবিনার থেকে আমরা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এক্সপার্ট, বিভিন্ন যারা বিভিন্ন ফিল্ডে যারা ভালো করছেন তাদেরকে নিয়ে এসেছে। অনেক ওয়েবিনার আমি দেখেছি, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলেছেন, সাপ্লাই চেইন নিয়ে কথা বলেছেন, কিছু ট্রেনিং নিয়ে কথা বলেছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি শুরু থেকেই যতদিন পর্যন্ত আমার ক্যারিয়ার নিয়ে কাজ করছি ফার্মাসি ইন্ডাস্ট্রিতে, আমার স্বপ্ন ছিল কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি কাজ করি কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে এবং আমার এই কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আমি আরো অনেক দূর কাজ করতে চাই। তো আমি যখনই সুযোগ পাই কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কিছু বলার, তখন অ্যাকচুয়ালি আমি খুবই ইমোশনাল হয়ে যাই যে আমি আসলে কিভাবে কথাগুলো বলবো। কারণ কোয়ালিটি অ্যাসুরেন্স এমন একটা জিনিস, এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় এবং অনেক ভাস্ট একটা এরিয়া। সো আমরা কিছু কিছু সেগমেন্টে আজকে ভাগ করবো এই কোয়ালিটি অ্যাসুরেন্স। তো আজকে আমরা যখনই কোনো ওয়েবিনারে বিশেষ করে ভার্চুয়াল মাধ্যমে কথা বলি,
তখন একটা জায়গায় খুবই প্রবলেম হয়, আমার ক্ষেত্রে হয় বেশি। বেসিক্যালি আমি খুব প্রবলেমটা ফেস করি, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না কারা আমার কথা শুনছে। তো আমি তাদের চোখ দেখতে পারি না, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পারি না। তো এটা আমার জন্য খুবই প্রবলেম। এখন তারপরে আমার মনে হচ্ছে যারা এই কথাগুলো শুনছে বা ভবিষ্যতে শুনবে, তারা নর্দার্ন ইউনিভার্সিটি হোক বা অন্যান্য ফার্মেসি ডিপার্টমেন্টের হোক, তারা ছাত্রছাত্রী, তারা নিজেদেরকে কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ার ফিউচার কেরিয়ার নিয়ে তারা কাজ করতে চায়, তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে চায়, ডেভেলপ করতে চায়। এজন্য তারা এই ধরনের ওয়েবিনার বা এই ধরনের সেমিনার তারা অ্যাটেন্ড করে, তারা শুনে এবং সেখান থেকে তারা কিছু আইডিয়া নেয় কিভাবে তাদেরকে নিজেদের ডেভেলপ করতে হবে। এটা একটা গ্রুপ যারা ছাত্রছাত্রী, এবং আমি মনে করি যে আমাদের কলিগস বা অন্যান্য ফার্মাসিউটিক্যাল কলিগ যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করেন বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে আছেন, তারাও এটা শুনছেন। সেই কলিগদের ভিতরে হয়তো কেউ আছে যারা খুবই জুনিয়র লেভেলে, যারা এন্ট্রি লেভেলে জব করছে 1 বছর 2 বছর, তারা আরো এখানে জানতে পারেন। অনেকে হয়তো থাকবেন যারা আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা হয়তো আমার কথা শুনতে পারেন। তো যেহেতু আমি জানি না আমার দর্শককে, সেহেতু আমাকে জেনারেলাইজ কিছু কথা বলতে হবে। আর যেহেতু এখানে কোনো প্রেজেন্টেশন নেই, আমার কথাটাই হচ্ছে আমাকে প্রেজেন্ট করতে হবে। আমি বোথ থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং কিছুটা গল্পের ছলে অনেক কথা বলার চেষ্টা করব। আর যারা শিক্ষা মানে ছাত্রছাত্রী আছেন বর্তমানের বা যারা শুনছেন, যদি প্রয়োজন মনে করেন 2-1টা নোট আপনারা নিতে পারেন। সেই নোটগুলো নিয়ে আপনারা ফার্দার আবার স্টাডি করতে পারেন। যদি কখনো আরো কিছু জানার চেষ্টা করেন, আমাদের ডিপার্টমেন্টে হারুন স্যার আছেন বা ইউসুফ ভাই আছেন, যারা আমাকে খুব ভালো করে চিনেন। আমার ইমেল অ্যাড্রেসটাও দেওয়া থাকবে তাদের কাছে, অলরেডি আছে। সো আমাকে যদি ইমেলে কন্ট্যাক্ট করেন বা পার্সোনালি কন্ট্যাক্ট করেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আমি হয়তো এই ধরনের কমিউনিকেশন থেকে আমি নিজেও অনেক কিছু শেখার সুযোগ আমার থাকে। তো আমি আবারও ধন্যবাদ জানাই নর্দার্ন ইউনিভার্সিটিকে, কারণ এই ধরনের সুযোগ সচরাচর পাওয়া যায় না। একটু আগে ভিসি স্যার ছিলেন, উনি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। হারুন স্যার খুবই ভালো মানুষ, আমি খুবই পার্সোনাল ওনাকে রেসপেক্ট করি, উনিও কিছু ভালো মেসেজ দিয়েছেন। এবং ইউসুফ ভাই, ওনার সাথে আমার অনেক আগে পরিচয় ছিল। ইনসেপ্টায় যখন ছিলেন উনি প্ল্যানিং এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে ছিলেন, তখন আমি কোয়ালিটি অ্যাসুরেন্সের ট্রেনিং ডিপার্টমেন্ট দেখতাম। সেই ক্ষেত্রে ওনার সাথে পরিচয়, অনেকদিন পরে আবার ওনার সাথে যোগাযোগ হয়েছে। খুবই ভালো লাগছে যে এই নেটওয়ার্কিংটা দরকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো আমরা আজকে টোটাল সেগমেন্টটা যদি আলোচনা করতে চাই, তাহলে 2টা ভাগে আমাদের ভাগ করতে হবে। একটা হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং আমাদেরকে লিঙ্ক করতে হবে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের কি কি রোল প্লে করতে হয়। এবং আমি অবশ্যই বলবো যে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটাই মেজর রোল প্লে করে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য। সো আগে আমাদের একটু আলোচনা করতে হবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কি, তারপর আমাদের আলোচনা করতে হবে যে কোয়ালিটি অ্যাসুরেন্স কি কি দায়িত্ব পালন করে, যার কারণে তারা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে হেল্প করতে পারে, ডেভেলপ করতে পারে বা এটাকে সাস্টেইন করতে পারে। এই জিনিসগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করতে পারি, তাহলেই আমাদের আজকের সেশনটা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। তারপরেও এটা একটা বিরাট এরিয়া, এখানে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করে খুব বেশি শেষ করা যাবে না। সেহেতু আমি মেইন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকেই আলোকপাত করব। এবং আমার যারা আজকে শুনছেন আমাকে, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, যদি কেউ মনে করেন তাহলে ফার্দার আপনারা স্টাডি করতে পারেন। আবারও বলছি, যদি কারো কোনো কনফিউশন থাকে, আমার কোনো ডিসকাশন কোনো ইস্যু নিয়ে, দেন আপনারা আমাকে ইমেলে বা আমার পার্সোনাল ফোন নাম্বারে ফোন দিতে পারেন। তো আমি ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম শুরু করার পূর্বে একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডেফিনেটলি একটা, যে কোনো একটা ইন্ডাস্ট্রি একটা অর্গানাইজেশন। আমি এখন একবিতে আছি, এটা একটা অর্গানাইজেশন। আমি ইনসেপ্টায় ছিলাম, সেটা একটা অর্গানাইজেশন। বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বাইরে যদি কোনো কিছু থাকে, নর্দার্ন ইউনিভার্সিটি ইটস অ্যান ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন।
প্রত্যেকটা অর্গানাইজেশন যখন তৈরি হয় এস্টাবলিশমেন্টের পর থেকে তাদের কিছু ভিশন থাকে কেন তারা অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনটা তৈরি করছে। অনেক অর্গানাইজেশন আছে যারা চ্যারিটি ফার্ম, আমি চ্যারিটি ফার্মের কথা বলছি না, আমি কথা বলছি যারা বিজনেস ফার্ম। ফার্মাসিউটিক ইন্ডাস্ট্রি প্রত্যেকটা একটা একটা বিজনেস ফার্ম, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বিজনেস ফার্ম, আমার যে কোনো একটা মুদির দোকান সেটা একটা বিজনেস ফার্ম। তাহলে অর্গানাইজেশন তৈরি করার উদ্দেশ্যটা কি? আমরা অলরেডি বাংলাদেশের যদি এখন বলি, বাংলাদেশে প্রায় 250-র বেশি রেজিস্টার্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে। তারপরেও প্রতি বছর নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন ইনভেস্ট করছে, নতুন নতুন পিপল বিভিন্ন, যেমন আমরা বলতে পারি ডিবিএল ফার্মা খুব ভালোভাবে ইনভেস্ট করেছে আমরা জানি। সো কেন নতুন নতুন ফার্মাসিউটিক্যাল, তাদের কি কারণ? অলরেডি আমরা কিন্তু লোকাল যে মেডিসিনাল যে চাহিদা, এই মেডিসিনের যে চাহিদা তার 98% কিন্তু অলরেডি অকুপাইড। আমরা লোকাল মার্কেটেই কিন্তু 98% দখল করে ফেলেছি। আমাদের 2% মেডিসিন দরকার হয় এক্সপোর্ট থেকে, সেটাও একটা সময় হয়তো আরো কমে যাবে, কারণ আমরা মেডিসিনে খুবই স্বয়ংসম্পূর্ণ একটা দেশ। ইভেন আমাদের এই করোনার সময় যখন বিভিন্ন সেক্টর বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু খুব ভালো করছে। শুধু বাংলাদেশে না, অনেক কান্ট্রিতে আমি দেখেছি, একটা নিউজে দেখলাম যে অনেকগুলো কান্ট্রিতে আরো বেশি বেশি এক্সপোর্ট অপরচুনিটি এসেছে এবং এক্সপোর্ট করছে। সো বিভিন্ন ভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা একটা পটেনশিয়াল একটা ফরেন রেমিটেন্স আনার একটা সোর্স। যদি এটা ইকোনমিকের ভাষায় বলি তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এখন অবস্থা। তো যে কোনো ইন্ডাস্ট্রি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি আমরা তৈরি করি তাহলে অ্যাকচুয়ালি কি থাকে? যেমন ডিবিএল ফার্মা আসলো বা অন্য কোনো ফার্মা যদি আসে তাহলে কি নিয়ে আসবে? ডেফিনেটলি তাদের একটা টার্গেট মার্কেট থাকবে, সেই টার্গেট মার্কেটে তারা এন্ট্রি করতে চাইবে, তাদের নতুন কিছু প্যাকেজ থাকবে, নতুন কিছু বেনিফিট থাকবে। আমাদের যে কোনো বিজনেসের মেইন ফোকাস হচ্ছে আমার কাস্টমার, এন্ড ইউজার। তাদের কিছু বেনিফিট যদি এডিশনাল কিছু ভ্যালু এডেড বেনিফিট দিতে পারে তাহলে সেই মার্কেটে টিকতে পারবে, আর যদি সেটা না পারে তাহলে মার্কেটে টিকতে পারবে না। তাহলে আমাদের যে মেইন ইস্যুটা হলো, যে কোনো অর্গানাইজেশন তৈরি হলেই হবে না, তার ভিতরে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমের মধ্য দিয়েই সে বোথ কাস্টমারকে স্যাটিসফাই করবে অ্যাজ ওয়েল এজ তার যে বিজনেস, সেই বিজনেসের গ্রোথটা সে এনশিওর করবে। এই সিস্টেমটাকেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক বা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক অনেকেই বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। যদি ম্যানেজমেন্ট সিস্টেম বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ওকে থাকে তাহলে তার দুইটা বেনিফিট সে পাবে। একটা হচ্ছে সে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে, আরেকটা হচ্ছে তার বিজনেসটাকে সে গ্রোথে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারবে। তাহলে যদি আমার কাস্টমার, আমি জানি আমার কাস্টমার কারা, তাদেরকে যদি আমরা স্যাটিসফাই করতে পারি তাহলে অবশ্যই তারা আমার সাথে থাকবে। আর 2 নাম্বার হচ্ছে আমার ইন্ডাস্ট্রির ভিতরে বা আমার নিজস্ব অর্গানাইজেশনের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলোকে আমি যদি সলিউশন গুলো করতে পারি এবং সেইগুলোর অনুযায়ী যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে পারি, যুগের সাথে তাল মিলিয়ে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো অর্গানাইজেশনের জন্য। কাস্টমার কি চায়, পৃথিবী কি চায়, সমাজ কি চায়, ওয়ার্ল্ড কি চায়, এটা যদি আমরা আগে থেকে না বুঝতে পারি, সেই অনুযায়ী যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার না করতে পারি তাহলে যে কোনো সময় আমাদের বিজনেস খুব মার খেয়ে যাবে। সে যে কোনো বিজনেস, ওষুধের বিজনেস হোক, ইন্ডাস্ট্রি, আদার্স ইন্ডাস্ট্রি হোক। আমরা নোকিয়ার কথা জানি, আমাদের নোকিয়া কিন্তু অলরেডি এখন আগের মতো আমাদেরকে অ্যাট্রাক্ট করে না, কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন নোকিয়া ফোন আমাদেরকে অন্যভাবে অ্যাট্রাক্ট করতো, যে নোকিয়া ফোন কিনছি, আমার পকেটে নোকিয়া ফোন আছে। এখন হয়তো আমার আইফোন আমাকে অ্যাট্রাক্ট করে বা শাওমি অ্যাট্রাক্ট করে বা OnePlus বা আদার্স অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু নোকিয়া কিন্তু অ্যাট্রাক্ট করে না। অলরেডি আমি যদি কাস্টমার হই আমার কাছ থেকে কিন্তু নোকিয়া তার যে আপিলটা আছে সেই আপিলটা হারিয়ে ফেলেছে। কেন? সে যুগের সাথে তাল মিলাতে পারে নাই। আমরা ছোটকালে ছবি তুলতাম কোডাক ক্যামেরা দিয়ে। সো কোডাক ক্যামেরা যখন আমরা কোডাক ক্যামেরা বা কোডাকের ফিল্ম
এখন এটা অনেক আগে থেকে 5 বছর বা 10 বছর আগে থেকে হয়তো পৃথিবীতে নাই। এত বড় ইন্ডাস্ট্রি ছিল, এত বেশি বিজনেস ছিল, তারপরে কিন্তু নাই। তারপর আরো অনেক যদি আমরা বলি, অনেক কোনো অর্গানাইজেশন টিকতে পারে না বিকজ অফ ফেলিওর অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। মেবি তাদের কোয়ালিটি ভালো, তাদের পলিসি ভালো, কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম বা তারা নিজেদেরকে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে যে কন্টিনিউয়াসলি তাদের যে ডেভেলপ করতে হবে সেই ডেভেলপ তারা করতে পারে না। সো এমন একটা সিস্টেম আমাদের দাঁড় করাতে হবে যে কোনো বিজনেসে, যে সিস্টেম আমাকে বলে দিবে যে আমার কাস্টমারকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে, বা যে সিস্টেম নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো, আমাদের যে ইন্টারনাল যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলোকে আমরা মিনিমাইজ করতে পারবো, এবং আমাদের কোয়ালিটি এজ ওয়েল এজ আমাদের বিজনেস সেটা আমরা ইমপ্রুভ হবে। এই সিস্টেমটাকে সহজ ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই প্রতিদিন, আমরা দেখি অনেক কিছু সিস্টেম লস বাংলাদেশের ক্ষেত্রে। এজন্যই যদি ওয়ার্ল্ড ইকোনমিক কথা চিন্তা করি বা ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে আছি, কারণ আমাদের সিস্টেম কিন্তু সেভাবে ডেভেলপ করে নাই। বাট অনেক বড় বড় কান্ট্রি আছে যারা খুবই ভালোভাবে সিস্টেম ডেভেলপ করেছে, সেই সিস্টেম ডেভেলপ করে তারা খুব ভালো করছে। তো আমরা অনেক কান্ট্রিতে যেতে চাই যেখানে আমাদের পড়াশোনার জন্য হোক, থাকার জন্য হোক, অনেকে যেতে চাই, কারণ তাদের এখানে সিস্টেম ভালো। আমরা একটু হসপিটালে এই করোনার কারণে আমরা দেখেছি যে কিছু মিসকমিউনিকেশন ছিল, কিছু সিস্টেম লস ছিল, কিছু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাগুলো ঘটেছে ডিউ টু দ্য ল্যাক অফ দ্য সিস্টেম। আমাদের প্রিপারেশন ছিল না প্রপারলি, তাই না? সো আমি যদি এই জিনিসটাকে আমাদের একটা যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাহলে সেই ইন্ডাস্ট্রির কারণেও তারা যে লাইফ সেভিং প্রোডাক্ট গুলো তৈরি করছে, ওষুধ, সেই ওষুধগুলো যদি কোনো কারণে কাস্টমারকে স্যাটিসফাই না করতে পারে, যে ইন্ড ইউজার সে যে কারণে ওষুধটুকু নিজেকে মানে ওষুধ নিবে, ইনটেক করবে, তারপর সে যদি বেনিফিট না পায়, তারপর যারা এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি যদি কোনো কারণে কোয়ালিটি কনসিয়াস না থাকে, তাহলে আলটিমেটলি এই ফার্মাসির ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি যেতে পারবে না। তাহলে এখানে দুইটা ফ্যাক্টর, বারবার বলছি, আবারও বলি, দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট আমাকে ফুলফিল করতে হবে, এবং আরেকটা হচ্ছে আমার বিজনেস রিকোয়ারমেন্ট। এই দুইটা রিকোয়ারমেন্ট যদি আমি ফুলফিল করতে পারি তাহলে আমার বিজনেস টিকে থাকবে। আলটিমেটলি এই ফুলফিল করার জন্যই আমাকে এমন একটা সিস্টেম অর্গানাইজেশন ডেভেলপ করতে হবে যে সিস্টেম ইটসেলফ আমাকে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে নিয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস ইমপ্রুভমেন্ট নিয়ে যাবে। এই সিস্টেমটাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আর ফার্মাসিউটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম। নরমালি আইএসও 9001 কারেন্টলি এখন 2015 ভার্সন চলছে, এরাই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। অনেক ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করা যায়। সো আমরা শুধু আজকে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ইম্পর্টেন্সটা বলবো, এবং সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে গ্রোথ করা যায়, ডেভেলপ করা যায়, সাস্টেন করা যায়। সাস্টেনেবিলিটি ইজ ভেরি মাচ ভাইটাল একটা টার্ম। আমি খুব সুন্দর সিস্টেম করলাম, সবকিছু সুন্দর হলো, কিন্তু এটা সাস্টেনেবল না, এটা প্র্যাকটিক্যাল না, তাহলে কিন্তু এই সিস্টেম খুব বেশি টিকবে না। সো এটা অনেক কিছুই এটার সাথে কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়। এখন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করার রেসপন্সিবিলিটি কার? অবশ্যই সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট ফার্মাসিউটিক্যাল টার্ম হচ্ছে একদম টপ ম্যানেজমেন্ট, যারা কোম্পানির ওনার, যারা চেয়ারম্যান, যারা ম্যানেজিং ডিরেক্টর, বা যিনি টোটাল কোম্পানিটাকে পরিচালনা করছেন, চিফ অপারেটিং অফিসার, এই ধরনের যারা ব্যক্তি আছেন বা পজিশন আছে, এই পজিশনগুলোকে আমরা বলছি সিনিয়র ম্যানেজমেন্ট। এই সিনিয়র ম্যানেজমেন্ট থেকেই একটা অর্গানাইজেশনের সিস্টেম কিরকম হবে সেই সিস্টেমটা কিন্তু ওনাদের কাছ থেকে আসতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট যখন একটা অর্গানাইজেশন তৈরি করছেন তখনই তাদের একটা ইন্টেনশন থাকে যে অর্গানাইজেশন দিয়ে তারা আসলে কি চান, তাদের ভিশন কি, বা তাদের মিশন কি, বা তাদের অবজেক্টিভ কি,
এই সব জিনিসগুলো কিন্তু আসে হলো সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে। এই সিনিয়র ম্যানেজমেন্টের যে অবজেক্টিভ সেটা অ্যাকচুয়ালি মুখে বললেই হবে না, সেই অবজেক্টিভ গুলো লিখিত থাকতে হবে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কোয়ালিটি সিস্টেমে এই অবজেক্টিভ বা এই তাদের যে ইন্টেনশন, এই ইন্টেনশন গুলোকে বলা হচ্ছে পলিসি। আরো সহজ আরো যদি স্পেসিফিক করে বলি সেটা হচ্ছে কোয়ালিটি পলিসি। সিনিয়র ম্যানেজমেন্ট একটা কোয়ালিটি পলিসি ডেভেলপ করেন। সেই পলিসি হচ্ছে এমন পলিসি যেটার ভিতরে টোটাল কোয়ালিটি অবজেক্টিভটা অন্তর্নিহিত থাকে। আমার অর্গানাইজেশনের কি উদ্দেশ্য, কাস্টমারের প্রতি আমার কি রিকোয়ারমেন্ট, এমপ্লয়ের প্রতি আমার কি রিকোয়ারমেন্ট, আমার সমাজের প্রতি কি রিকোয়ারমেন্ট, আমি আসলে কোথায় যেতে চাই, সবকিছুই সংক্ষিপ্তভাবে কিন্তু কোয়ালিটি পলিসিতে লেখা থাকে। যারা শুনছেন, যারা অ্যাকচুয়ালি এখনো স্টুডেন্ট আছেন, কখনো ইন্টার্নি করেন নাই বা কোনো অর্গানাইজেশন সম্পর্কে জানেন নাই, তাহলে এখনই আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তার কোয়ালিটি পলিসিটা জানতে পারেন। কোয়ালিটি পলিসি কিন্তু খুবই ভাইটাল একটা ডকুমেন্ট ফর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর এনি আদার ইন্ডাস্ট্রি। তার কোয়ালিটি পলিসিটা কি, সে পলিসিটা অবশ্যই হতে হবে অথেন্টিক, রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি। আমি যদি মানে চাপাবাজি করি তাহলে কিন্তু কোনোদিন আমার অর্গানাইজেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হবে না। তাহলে যখন সিনিয়র ম্যানেজমেন্ট কোয়ালিটি পলিসিটা দিয়ে দিল, সেখানে থেকে সেই কোয়ালিটি পলিসিটা কিন্তু তাদের ভিতর থাকলে চলবে না। এই কোয়ালিটি পলিসি হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ের ভিতরে সেই কনসেপ্টটা ছড়িয়ে দিতে হবে। এখন আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির চেয়ারম্যান যে কোয়ালিটি পলিসিটা উনি ডেভেলপ করেছেন, সেই পলিসি যদি এজ এ ম্যানেজার হিসাবে আমি না জানি এবং এজ এ এমপ্লয়ি হিসাবে আমার সাবঅর্ডিনেট না জানে, কোনোদিন আমাদের অর্গানাইজেশনে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাচিভ হবে না। তাহলে ফার্স্ট ইস্যু হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে কোয়ালিটি পলিসি আমাকে ডেভেলপ করতে হবে এবং এমন একটা সিস্টেম থাকবে যে সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি কোয়ালিটি পলিসি সম্পর্কে জানবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 2 নাম্বার হচ্ছে কোয়ালিটি পলিসিতে কি থাকে, থাকে হচ্ছে আমার ওভারঅল ইন্টেনশন রিগার্ডিং কোয়ালিটি আওয়ার বিজনেস। এখন কোয়ালিটি পলিসি দিয়ে তো আর অর্গানাইজেশন রান করা যাবে না। অর্গানাইজেশন রান করার জন্য আরো কিছু কাজ আছে, সেই কাজ সাব ডিভিশন করে অনেকগুলো কাজ ভাগ করা যায়। যেমন আমি যদি এখন যে কোনো একটা বার্গারের দোকানের কথা বলি, তো সেই বার্গার দোকানের শুধুমাত্র বার্গার তৈরি করাই কাজ না, এর ভিতর অনেক ইউনিট জব আছে। সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ইউনিট জব থাকে, ইউনিট ডিপার্টমেন্ট থাকে, অনেকগুলো ফাংশনস থাকে। সেই ফাংশনের কিভাবে তাদের কাজগুলো করবে, অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করলে আমাদের কোয়ালিটি পলিসিটাকে অ্যাচিভ করতে পারবো, সেই কাজগুলো করার জন্য কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তারা যে কাজটা করে, তারা একটা কোয়ালিটি ম্যানুয়াল তৈরি করে। সেই কোয়ালিটি ম্যানুয়ালের ভিতরে থাকে যে অনেকগুলো ইউনিট জব, যে এই জবগুলো আমরা কিভাবে করব। এখন তারা কোয়ালিটি অ্যাসুরেন্স পার্সোনাল যখন কোয়ালিটি ম্যানুয়ালটা তৈরি করে, তখন তাদের অনেক কিছু কনসিডার করতে হয়। তাদের কনসিডার করতে হয় যে এই কাজের জন্য আমার লিগ্যাল রিকোয়ারমেন্ট কি, এই কাজের জন্য আমার স্ট্যান্ডার্ড কি, এই কাজটা অ্যাকচুয়ালি আমার যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা করতে পারবো কিনা। সো এই সব কিছু কনসিডার করে তারা একটা কোয়ালিটি ম্যানুয়াল তৈরি করে। দিস ইজ দ্য গাইডলাইন বেস ডকুমেন্ট। এই টোটাল কোয়ালিটি ম্যানুয়ালের থিমটাই থাকে হচ্ছে কোয়ালিটি পলিসি থেকে নেওয়া। সো কোয়ালিটি পলিসি আর কোয়ালিটি ম্যানুয়ালের ভিতরে একটা যোগসূত্র থাকে। সো আমরা দুইটা ডকুমেন্টের নাম বললাম, একটা হচ্ছে কোয়ালিটি পলিসির কথা বললাম, একটা কোয়ালিটি ম্যানুয়ালের কথা বললাম। সো যারা এখানে শুনছেন তারা এই দুইটা ডকুমেন্ট সম্পর্কে আরো ভালো করে জানতে পারেন, বা যে কোনো একটা কোয়ালিটি পলিসি বা কোয়ালিটি ম্যানুয়ালের এক্সাম্পল আপনারা নিতে পারেন। এখন কোয়ালিটি পলিসি হচ্ছে গাইডলাইন, আর আমরা যে এই কাজটাকে অ্যাচিভ করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। গাইডলাইন দিয়ে যদি আমি কাজ করি তাহলে কোনোদিন কাজগুলো ইউনিফর্ম হবে না, কারণ একই কাজ মাল্টিপল ব্যক্তি এখানে অর্গানাইজেশনে করে। তো তাহলে আমাকে কি করতে হবে, স্পেসিফিক ডিরেকশন টাইপ কোনো একটা ডকুমেন্ট দিতে হবে, ইনস্ট্রাকশন টাইপ ডকুমেন্ট দিতে হবে যে এই কাজটা এইভাবেই করতে হবে, এবং এইভাবে যদি কোনো কারণে না করা হয় তাহলে অন্যভাবে করা যাবে না, বা কিভাবে করতে হবে, কখন করতে হবে, কে করবে, সবকিছু ইনস্ট্রাকশন আকারে লিখে রাখতে হবে। সেই ইনস্ট্রাকশন টাইপ ডকুমেন্টকে বলা হচ্ছে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর।
এই এসওপি যখন কোনো একটা দিস শুড বি রিটেন এন্ড অ্যাপ্রুভ, সেই অ্যাপ্রুভালটাও কোয়ালিটি অ্যাসুরেন্স করে। আমরা যখন আরেকটু আলোচনা দীর্ঘায়িত করব তখন এই জিনিসগুলো আবার ভালো করে বলবো। এখন এই এসওপি অনুসারে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কাজ করে, তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে এসওপি সম্পর্কে জানতে হবে। এখন এসওপি সম্পর্কে জানার, এসওপি হচ্ছে অনেকেই বোরিং টাইপ একটা ডকুমেন্ট, এটা পেপার না যে পড়ে আনন্দ পাচ্ছে, এখানে কোনো বিনোদনের কোনো কিছু নাই, এখানে কোনো নাটক না, কোনো সিনেমা না, তার মানে এটা খুবই একটা ইনস্ট্রাকশন টাইপ ডকুমেন্ট। আর হিউম্যান নেচার হচ্ছে এমন, কোনো ইনস্ট্রাকশন তারা সহজে মানতে চায় না। তাহলে এমন একটা কালচার তৈরি করতে হবে, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, বা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমের মাধ্যমে মানুষ কাজ করার জন্য সেই এসওপিটাকেই ফলো করে। সেই সিস্টেম ডেভেলপমেন্ট করার রেসপন্সিবিলিটি কিউএ, সেটা আমরা আলোচনা করব একটু পরে। আবার এখন প্রতিটি কাজ করার জন্য আমাদের কিন্তু লিখিতভাবে ডকুমেন্ট করতে হবে। এটা হচ্ছে চতুর্থ ধাপ। 1 নম্বর ধাপ ছিল আমার কোয়ালিটি পলিসি, 2 নম্বর ধাপ হচ্ছে আমার কোয়ালিটি ম্যানুয়াল, 3 নম্বর ধাপ হচ্ছে আমার এসওপি। এখন এসওপি এরকম 100, 200, 300, 400 এসওপি থাকতে পারে। এখন প্রত্যেকটা কাজ একজন এমপ্লয়ি সঠিকভাবে করছে কিনা সেটা করার জন্য কিন্তু প্রপারলি রেকর্ড করতে হয়। এখন যখন একজন কাজ করবে এবং সেই কাজগুলো যখন লিপিবদ্ধ থাকবে বা ডকুমেন্ট আকারে থাকবে, তখন কিন্তু এখানে লুকোচুরির কোনো কিছু নাই, সবকিছু থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট। এখন সেই রেকর্ড বা ডকুমেন্ট এটা ইয়ারলি আবার পিরিয়ডিক্যালি রিভিউ করবে। কারা করবে? কোয়ালিটি অ্যাসুরেন্সে রিভিউ করবে, সেই রিভিউ করে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করবে, করে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টকে রিপোর্ট করবে। সো 4টা ধাপ এবং 4টার সাথে ইন্টারলিংক। 1 নম্বর ধাপে আবারও বলি কোয়ালিটি পলিসি ডেভেলপ করবে, এটা নরমালি 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। সেই কোয়ালিটি পলিসির উপর বেস করে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের হেল্প নিয়ে, বিভিন্ন গাইডলাইন্সের হেল্প নিয়ে, বিভিন্ন রিসোর্সের হেল্প নিয়ে তারা একটা কোয়ালিটি ম্যানুয়াল ডেভেলপ করবে। সেটা মেবি 100 পৃষ্ঠার একটা ডকুমেন্ট হতে পারে, বিভিন্ন সেখানে হয়তো 50টা বা 100টা জব থাকতে পারে। এখন সেটার উপর বেস করে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট, তারা যে কাজের জন্য অ্যাসাইন্ড, সেই কাজের জন্য তারা প্রত্যেকটা কাজের জন্য সেপারেট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করবে। সেক্ষেত্রে যদি 5টা বা 10টা ডিপার্টমেন্ট থাকে তাহলে সেরকম হয়তো 200-300 এসওপি থাকবে। তার মানে সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর চতুর্থ হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা সময় এবং সঠিকভাবে ডকুমেন্ট করতে হবে। সো ডকুমেন্ট কিন্তু অনেকগুলো হচ্ছে। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা ডকুমেন্টেড সিস্টেম। এখন সেই ডকুমেন্ট যদি সিনিয়র ম্যানেজমেন্ট কখনো মনে করে যে সেই ডকুমেন্টগুলো রিভিউ করব, তখন কিন্তু রিভিউ করে বুঝতে পারে যে আমার কোয়ালিটি যে অবজেক্টিভ ছিল বা পলিসি ছিল সে পলিসি ফুলফিল করছে কিনা। এই হচ্ছে কোয়ালিটি সিস্টেমের হায়ারার্কি। এই হায়ারার্কির মাধ্যমেই কিন্তু আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা হয়। এখন আমরা যদি বুঝে থাকি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, আবারও বলছি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেম আমাদেরকে ডিরেকশন দেয় কিভাবে আমরা কোয়ালিটি পলিসি বা কোয়ালিটি অবজেক্টিভ বা কিভাবে কাস্টমারের চাহিদা বা কিভাবে বিজনেসের নিডকে আমরা ফুলফিল করতে পারি। সো আমরা এখন পর্যন্ত বুঝলাম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের বেনিফিট হচ্ছে আমাদের কোয়ালিটি ফোকাস থাকবে কাস্টমার। সো আমরা সব সময় কাজ করব কাস্টমারকে খুশি করার জন্য। এবং আমরা কি করব, আমাদের কাস্টমারের যদি কোনো অসন্তুষ্টি থাকে সেই অসন্তুষ্টিগুলোকে আমরা আমলে নিব, নেওয়ার পরে সেই অসন্তুষ্টিগুলো লাঘব করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের প্রত্যেকটি কাজ করব আমাদের প্রসেস বা সিস্টেম প্রসিডিউর সবকিছু ডিফাইন থাকবে। দেন আমার বিজনেস কি হবে, গ্রোথটা এনশিওর হবে। তো আমরা যদি আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে। এটাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক থিম। তাহলে এখন আমরা চলে যাব আমাদের আলোচনার দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট কিভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে ইমপ্লিমেন্ট করে বা তাদের কি কি রেসপন্সিবিলিটি আছে। সো দ্বিতীয় পার্টে যাওয়ার আগে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটিটা কি এটা একটু আমাদের জানতে হবে। যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিবে
অনেকেই প্রশ্ন করে, দুইটা প্রশ্ন করে, কমন প্রশ্ন। একটা হচ্ছে যদি সে কিউএ ডিপার্টমেন্টে কাজ করতে চায় তাহলে তার ফার্স্ট প্রশ্ন থাকে যে কোয়ালিটি অ্যাসুরেন্স এর কাজ কি ফার্মাসিউটিক্যালস এর। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেকেই স্পেসিফিক ভাবে তাদের কাজগুলো বলতে পারে না যে আসলে কিউএ এর কি কি কাজ। বা অনেকেই বলে যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আর কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের ডিফারেন্সটা কি, সেখানে অনেকের ভিতরে অনেক কনফিউশন থাকে। কিছুদিন আগে আমি একটা খুব ভালো ডিফারেন্স পেয়েছি, সেই ডিফারেন্সটা এক খুব উদাহরণ সহ আমি এটা আপনাদেরকে এখন বলছি। সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিফারেন্সটা আগে আমি একটু বলি। সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রসেস নিয়ে কাজ করে, আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে। প্রসেস কি আর প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে একটা স্পেসিফিক একটা জিনিস, যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের কাছে আমি টেস্ট করতে দিলাম। সাপোজ আমি যদি কোনো কারণে আজকে বাসায় খিচুড়ি রান্না করি, আমি কখনো খিচুড়ি রান্না করতে পারি না এবং আমি বিদেশেও যেতে পারবো না খিচুড়ি রান্না করার জন্য। বাট আমি যদি এখন খিচুড়ি রান্না করি, আমি কি করবো, চাল নিব, ডাল নিব, তেল নিব, নুন নিব, এগুলো নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। তারপর আমার এক ফ্রেন্ড আসলো বাসায়, ওকে আমি বললাম যে দোস্ত খিচুড়ি খাও। সে খেয়ে যদি বলে যে খুব ভালো হয়েছে খিচুড়ি, তার মানে আমি মানে অনেকটা আন্দাজে বসে একটা কাজ করে ফেললাম, কিন্তু আমার প্রোডাক্টটা ভালো হয়ে গেল। এই এই ভালোর সার্টিফাইডটা কিউসি দেয়। সে কিন্তু আমার প্রসেস কিন্তু ভালো না, আমি কিন্তু আবার যখন আমাকে খিচুড়ি রান্না করতে দিবে তখন কিন্তু আমার এই ধরনের কোয়ালিটি হবে না। তার মানে আমার এখানে কিউসি পাস করে গেল কিন্তু কিউএ পাস করে নাই। কিউএ হচ্ছে প্রসেস রিলেটেড। যদি আমি জানতাম কিভাবে খিচুড়ি রান্না করতে হয়, আমার যদি একটা রিটেন পলিসি থাকতো খিচুড়ির, প্রথমে তেল নাও, তারপর ডাল নাও, তারপর নুন নাও, তারপর চাল নাও, তাই না, তারপর গরম করো, এই জিনিসগুলো যখন আমি একদম স্পেসিফিকলি ভাবে জানতাম, আমি এক্সপার্ট থাকতাম, তারপর যদি আমি এই খিচুড়িটা আমার ফ্রেন্ডকে দিতাম, সে যদি খেয়ে ভালো বলতো, তাহলে আমার কিউএ ঠিক ছিল, কিউসিও ঠিক ছিল। সো আমার কিউএ কাজ করে হচ্ছে প্রসেস নিয়ে, আর কিউসি কাজ করে হচ্ছে প্রোডাক্ট নিয়ে। এখন কিউএ এর কাজ হচ্ছে আরেকটা প্রিভেন্টিভ। আমি যে খিচুড়িটা আগে রান্না করলাম, আমি কিছুই জানি না, সেই খিচুড়িটা আমার ফ্রেন্ড নাও খেতে পারতো। সো কি হতো, টোটাল খিচুড়িটা আমাকে ওয়েস্ট বিনে ফেলতে হতো। কিন্তু আমার যদি কিউএ সিস্টেম ঠিক থাকতো, আমি যদি জানতাম অ্যাকচুয়ালি কি কি ভাবে খিচুড়ি রান্না করতে হয়, তাহলে আমার কনফিডেন্স গ্রো করতো যে আমার খিচুড়িটা ভালো হবে। শুধু আমি এসিউরেন্স করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমি কিউসি কে দিলাম যে তুমি ভাই একটু চেক করে দেখো খিচুড়িটা কেমন হয়েছে। খুব ভালো রাঁধুনি, তারপরেও কিন্তু খাবার সময় জিজ্ঞেস করে রান্না ভালো হয়েছে। এই রান্না ভালো হয়েছে হচ্ছে জিজ্ঞেস করে কিসের জন্য, কোয়ালিটি কন্ট্রোল চেক করার জন্য, কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আর ওভারঅল সে খুব ভালো এক্সপিরিয়েন্স রাঁধুনি, সে ভালো করে জানে সব সম্পর্কে, তার সব ম্যাটেরিয়াল সম্পর্কে তার আইডিয়া আছে, সো সে প্রসেস সম্পর্কে জানে। সো সেই এই ইস্যুটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্স। সো যদি আমি একটা কোয়ালিটি আউটপুট পেতে চাই, তাহলে আমাদেরকে তার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু কাজ করতে হয়, সেই কাজগুলি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। অনেকেই বলে যে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর পার্ট। অনেক কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স এর পার্ট, জিএমপি তেও কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স এর পার্ট, অনেক কোম্পানিতে সেটা আলাদা থাকতে পারে। কিন্তু দুইটার ফাংশন হচ্ছে দুই ধরনের। কোয়ালিটি কন্ট্রোলের ফাংশন হচ্ছে ওরা ডিটেক্ট করে, ডিটেক্টিবিলিটি, এন্ড কোয়ালিটি এসুরেন্স হচ্ছে প্রিভেন্ট করে, কনফিডেন্স গ্রো করে, এসিওর করে যে আমি যে প্রোডাক্টটা টেস্ট করছি বা কাস্টমারের কাছে দিচ্ছি সেই প্রোডাক্টটা অবশ্যই ওকে আছে এবং ভালো আছে। এখন কোয়ালিটি এসুরেন্সের কি কি ফাংশন থাকতে পারে, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই ফাংশনগুলো কিভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করতে পারে, তার সাথে একটা লিংক করে দিব, তাহলে আজকে আমাদের আলোচনাটা শেষ হবে। সো কোয়ালিটি এসুরেন্সের কাজ হচ্ছে ফার্স্ট হলো টু অ্যাপ্রুভ দ্য প্রসিডিওর এন্ড প্রসেসেস। যে কোনো প্রসিডিওর, ইনস্ট্রাকশন, প্রসেস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই হবে, সেই প্রত্যেকটা প্রসিডিওর, প্রসেস বা ইনস্ট্রাকশনকে অ্যাপ্রুভাল করার দায়িত্ব হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের। এখন আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স যখন অ্যাপ্রুভাল করবে, তখন এনশিওর করতে হবে যে
যে রিকোয়ারমেন্ট গুলো কোয়ালিটি পলিসিতে বলা আছে, কোয়ালিটি ম্যানুয়ালে বলা আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেই এই প্রসিডিউর, এই প্রসেস এবং এই ইনস্ট্রাকশনটা ডেভেলপ করা হয়েছে। কারণ যখনই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে কোনো প্রসিডিউর বা প্রসেস অ্যাপ্রুভ হয়ে যাবে কিউএ ডিপার্টমেন্টের মাধ্যমে, তখন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো ইমপ্লিমেন্ট করার আগেই কিন্তু আমাকে একটা স্ট্যান্ডার্ড প্রসেস ডেভেলপ করতে হবে। সো স্ট্যান্ডার্ড প্রসেস, প্রসিডিউর বা ইনস্ট্রাকশন, এটা ডেভেলপ করার ওনার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এখন আমার যদি প্রসেস ঠিক থাকে, আমার যদি প্রসিডিউর ঠিক থাকে এবং আমি যদি ওইভাবে পিপলকে এঙ্গেজ করতে পারি, তাহলে আমি ধরে নিতে পারি যে পিপল সেই কাজগুলো ঠিকঠাক ভাবে করবে। আমি ধরে নিতে পারি, কিন্তু আমি কিন্তু নিশ্চিত না ঠিকভাবে করবে কিনা। তার মানে এই নিশ্চিত করার রেসপন্সিবিলিটিটাও আবার কোয়ালিটি অ্যাসুরেন্সকে করতে হয়। কিভাবে নিশ্চিত করতে হয়? তাদেরকে ভিগোরাসলি ট্রেনিং দিতে হয়, মোটিভেট করতে হয়, কোনো প্রবলেম আসলে সলভ করতে হয়, ইভেন রুটিনলি সাডেনলি ভিজিট করতে হয়, অডিট করতে হয়, চেক করতে হয়, রিভিউ করতে হয় টোটাল সিস্টেমটা। যে প্রসিডিউরটা আমরা ডেভেলপ করে দিয়েছি সেই প্রসিডিউরটা প্রপারলি কাজ করছে কি না। তার মানে আমি একটা প্রসিডিউর ডেভেলপ করে দিলাম এবং আমি একটা প্রসিডিউর কি করলাম, রিভিউ করছি, চেক করছি, কাউন্টার চেক করছি। সবাই জানে যে কিউএ কিন্তু এই জিনিসগুলো চেক করবে। সো চেক করতে গেলে কিন্তু আমি যদি ওকে পাই তাহলে হচ্ছে ওকে, আর যদি না পাই তাহলে সামথিং শুড বি হ্যাপেন, বা আমাকে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজটাও কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটা পার্ট। সো এক নাম্বার হচ্ছে প্রসিডিউর ডেভেলপমেন্ট টু ফলো দা অ্যাকশন, এন্ড 3 নাম্বার হচ্ছে আমাদেরকে পিরিয়ডিকলি অডিট করতে হবে, বা আমাদেরকে হচ্ছে যে কোনো সাডেন অডিট করা লাগতে পারে এই টোটাল সিস্টেম আমার কাজ করছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। যেখানে যেখানে আমাদের ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে সেই স্কোপগুলো কিন্তু কিউ এর লিড দিয়ে কিন্তু উঠিয়ে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে টু ইনভেস্টিগেট এনি ফেলিওরস। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমরা বলছি, দিস ইজ স্ট্যান্ডার্ড, দিস ইজ নট দ্য বেস্ট। আমরা কিন্তু জানি না যে এই প্রসেস বা এই প্রসিডিউর বা এই ইনস্ট্রাকশনে কোনো ধরনের গ্যাপ আছে কিনা। আমরা যখন কাজ করতে থাকবো বা এমপ্লয়িরা যখন কাজ করবে, তখন কিন্তু প্রতিদিন কাজ করতে করতে কিন্তু নতুন নতুন আইডিয়া ডেভেলপ হয়, নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করে। এখন কোনো কারণে যদি কোনো একটা ফেলিওর ঘটে যে কোনো কারণে, তাহলে কিউ এর রেসপন্সিবিলিটি হচ্ছে এই ফেলিওরটাকে কিন্তু আমলে নিয়ে সেটাকে ইনভেস্টিগেট করা এবং ইনভেস্টিগেট করে দেখা যে কেন এই ফেলিওরটা হয়েছে, যেটাকে ফার্মাসিউটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে রুট কজ। সেই রুট কজ গুলো অ্যানালাইসিস করে তাহলে এখানে কিছু অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা নেওয়াকে বলা হচ্ছে, কিছু অ্যাকশন হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, কিছু অ্যাকশন হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন, বা কিছু অ্যাকশন হচ্ছে আমার জাস্ট প্রবলেমকে সলিউশন করতে পারি কারেকশন, কিছু অ্যাকশন আমাকে ইমিডিয়েটলি নিতে হয় ইমিডিয়েট অ্যাকশন। যাই হোক, কারেক্টিভ অ্যাকশন হোক, প্রিভেন্টিভ অ্যাকশন হোক, কারেকশন হোক, সেই অ্যাকশন গুলো প্রপারলি আমাকে ডিফাইন করে নিতে হবে। তাহলে কিউএ এখানে আরেকটা রোল প্লে করে, সেটা হচ্ছে তারা ইনভেস্টিগেট করে। ইনভেস্টিগেট করতে গিয়ে তারপর তারা সেখানে একদম ডিটেইলস ওয়ে ইনভেস্টিগেট করে, তারপর হলো একটা নির্দিষ্ট টাইমলাইনের ভিতরে তারা রুট কজ অ্যানালাইসিস করে, রুট কজ অ্যানালাইসিস করে তারপর রুট কজটা বের করে, রুট কজ বের করে কি অ্যাকশন নিলে সেই রুট কজকে মিনিমাইজ করতে হবে, সেই হচ্ছে কারেক্টিভ অ্যাকশন নেয়। এবং এই প্রবলেমের কারণে বা এই রুট কজের কারণে আরো কোনো প্রবলেম হতে পারে কিনা সেই পটেনশিয়াল রিস্ক অ্যাসেস করে তারা হচ্ছে আরো অ্যাকশন নেয়, সেগুলো হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। তাহলে কিউআর ইনভেস্টিগেশন থেকে আমরা কিছু ফার্মাসিউটিক্যাল টার্ম শিখলাম। একটা হচ্ছে ফেলিওর ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে আমরা শিখলাম হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, তারপর শিখলাম হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। সো ফার্মাসিউটিক্যাল কিউএতে যারা জব করবে তাদেরকে কিন্তু এই জিনিসগুলোর সাথে হ্যাবিচুয়েট হতে হবে। তো আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক করার পূর্বে এই কাজগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট কিভাবে করতে পারে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার আগে যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন বা যারা শুনছেন তাদের প্রতি একটা কিনোট হচ্ছে, আমরা যখন আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমরা এই টার্মগুলো সম্পর্কে জানি,
কিন্তু আমরা হয়তো ডিটেলস বুঝতে পারি না। যদি আমরা বুঝতে পারি না যে এসওপিটা কি বা কোয়ালিটি ম্যানুয়াল কি বা আমরা কিভাবে ডকুমেন্ট করব, বা আমরা বুঝতে পারি না যে হচ্ছে আমাদের যে কোনো ফেলিওর হলে কিভাবে ইনভেস্টিগেট করব, কিভাবে অডিট করব, কিভাবে হচ্ছে রুট কজ অ্যানালিসিস করব, রিস্ক অ্যাসেসমেন্ট করব, এই টার্মিনোলজি কিন্তু যে ব্যক্তি প্রথম দিন থেকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করবে, সে যে ডিপার্টমেন্টের হোক না কেন, তাকে কিন্তু এগুলো জানতে হয়। তাহলে যারা এখন পর্যন্ত বের হচ্ছেন না, মানে ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আছেন, তাদের কিন্তু এখন থেকেই আপনারা গুগল করে করে এই জিনিসগুলো শিখে নিতে হবে। আর যারা আপনাদের স্যাররা আছেন, তাদের সাথে কথা বলবেন যে স্যার আমি এই সম্পর্কে জানতে চাই, ডেফিনেটলি স্যাররা আপনাদেরকে জানাবে। আমি তারপর যদি প্রশ্ন করেন যে কোনো ইউনিভার্সিটির সিনিয়র যারা আছেন, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ডেফিনেটলি দে উইল হেল্প ইউ। বাট আপনাদের কিন্তু এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। যদি আপনি পরিচিত হন, তাহলে আপনার বেনিফিট কি, যেটা বললাম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাকে সবসময় প্রোঅ্যাক্টিভ চিন্তা করতে হবে যে আমি যে পড়াশোনা করছি বা আমার যে নলেজ গুলো আছে, এগুলো তো অবশ্যই আমার লাগবে। দিস ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড। আমার ইউনিভার্সিটির পড়াশোনা ছাড়া আমি আমার কেরিয়ারে ভালো করতে পারবো না, এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। সেগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এবং যেগুলো আমার ফাউন্ডেশন। এডিশনালি আমার কিছু সৌন্দর্য অলংকার আমাকে ডেভেলপ করতে হবে। সেই অলংকার গুলোই হচ্ছে এখনকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে টার্মিনোলজি গুলো আমরা বললাম, কোয়ালিটি পলিসি কি, কোয়ালিটি ম্যানুয়াল কি, কিভাবে একটা ফেলিওরকে ইনভেস্টিগেট করতে হয়, কিভাবে এসওপি লিখতে হয়, আমরা কোন গাইডলাইন ফলো করে এসওপি লিখি, তারপর হচ্ছে আমরা রুট কজ অ্যানালিসিস কিভাবে করি, রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করি, কিভাবে কাপা নেই। এই টার্মিনোলজি গুলো কিন্তু আমরা ভার্চুয়াল এই ওয়েবিনার থেকে খুব বেশি আপনাদেরকে হেল্প করতে পারবো না। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা টুলস এর জন্য আলাদা আলাদা ভাবে আপনাদেরকে সময় দিতে হবে এবং আলাদা আলাদা ভাবে শিখতে হবে। আপনি যদি ক্লিয়ার একটা আইডিয়া থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, আপনি যখন ইউনিভার্সিটি শেষে যখন ইন্টারভিউ বোর্ডে বসবেন, তখন আপনি বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবেন, যে আপনি জানেন আপনার কনফিডেন্স লেভেল যে এই জিনিসগুলো আমাকে নিয়ে কাজ করতে হবে। আরেকটা জিনিস আপনাদের জানতে হয়, যেমন আমি গাইডলাইনের কথা বললাম যে কোয়ালিটি অ্যাসুরেন্স ডেফিনেটলি গাইডলাইন নিয়ে ডিল করে। তো আরেকটা জিনিস হচ্ছে আপনি কোন গাইডলাইন গুলো ফলো করবেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিদের জন্য যে গাইডলাইনটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জিএমপি গাইডলাইন। সেই গাইডলাইন গুলো আপনাকে ফলো করতে হবে। এখন যদি আপনি ফার্দার আরো বেশি জানতে চান, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কে জানতে চান, তাদের কিছু গাইডলাইন আছে, ইউডালেক্স বলে ইউরোপিয়ান ইউনিয়নের গাইডলাইন, আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আপনি যদি এমএচআর ইউকে এর জন্য স্পেসিফিক একটা গাইডলাইন আছে, এমএচআর এর গাইডলাইন, সেখানে পেতে পারেন। আপনি যদি সবচেয়ে ভালো, পৃথিবীর সবচেয়ে বেশি স্ট্রিনজেন্ট রেগুলেটরি বডি, সেটা হচ্ছে ইউএস এফডিএ, সেটা যদি জানতে চান, সেটাও ইন্টারনেটে অ্যাক্সেস আছে। সেই জিনিসটাকে আপনাকে প্রিন্ট দিতে হবে, পড়তে হবে। যতটুকু আপনি বুঝতে পারেন আপনি বুঝলেন, আর যেগুলো বুঝতে পারেন না সেগুলো আপনার সিনিয়রদের হেল্প নিতে হবে। তাহলে কিন্তু আপনি নিজেকে অনেক বেশি পরিমাণ আপডেট করে ফেললেন এবং নিজেকে প্রিপেয়ার করে ফেললেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য যদি কেউ জব করতে চায়, তাহলে তাকে ড্রিম করতে হবে যে আমি কোয়ালিটি অ্যাসুরেন্সে জব করব। কারণ অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং আপনাকে ড্রিম করতে হবে সেই ইন্ডাস্ট্রিগুলোতে আপনি জব করবেন। কারণ অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা নিবন্ধিত, কিন্তু ওই রকম ভালোভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স প্র্যাকটিস করে না বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্র্যাকটিস করে না। সেক্ষেত্রে আপনি কিন্তু বেস্ট আউটপুটটা সেখান থেকে পাবেন না। আপনি যদি চান যে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স আমার ক্যারিয়ার করব, তাহলে অবশ্যই আপনাকে যে সকল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কোয়ালিটি অ্যাসুরেন্সের ভালো প্র্যাকটিস করে, এক্সপোর্ট করে, বিভিন্ন এক্সপোর্টের সার্টিফিকেট আছে, সেই সকল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কোয়ালিটি অ্যাসুরেন্স টিমে আপনাকে যোগদান করতে হবে। ফলে আপনি শুরু থেকে একটা কোয়ালিটি কালচারের ভিতরে নিজেকে পেয়ে যাবেন। এবং অনেকেরই স্বপ্ন থাকে আমি R&D তে জব করব, আমি বিভিন্ন সব জিনিসগুলো নিয়ে কাজ করব, বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, নতুন ফর্মুলেশন ডেভেলপ করব। সো R&D এর এক জব নিয়ে আমি কোনো নেগেটিভ মন্তব্য করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে R&D এর চেয়ে বাংলাদেশের কোয়ালিটি অ্যাসুরেন্স খুব বেশি চ্যালেঞ্জিং।
কারণ আমাদের এখানে প্রপার কোনো R&D নাই। আমরা রিসার্চ এন্ড ডেভেলপ যে জিনিসটা বলি সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে নাই। আমরা যেটা করি আমরা জেনেরিক প্রোডাক্ট তৈরি করি। এই প্রোডাক্টটা অলরেডি অন্য কোনো কান্ট্রিতে ডেভেলপ করা, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, সো আমরা কি করি ইজিলি সেই প্রোডাক্টটা প্যাটেন্ট ছাড়াই আমরা এখানে তৈরি করতে পারি। সো আমাদের যেহেতু ফার্মাসিস্টরা দক্ষ, সো তারা যেটা করতে পারে এই প্রোডাক্টটা কপি করতে পারে। সেই কপি করা হচ্ছে যে আমাদের নিজস্ব মেশিন অনুযায়ী নিজস্ব ম্যাটেরিয়াল দিয়ে নিজস্ব ভাবে আমরা সেই ফর্মুলেশন একটা স্টেবল ফর্মুলেশন ডেভেলপ করি, কিন্তু সেই ফর্মুলেশনটা হচ্ছে ইনোভেটর যে ম্যানুফ্যাকচার তার সাথে মোটামুটি বায়োইকুইভ্যালেন্স, সে যে এফেক্টটা দেয় আমার ফর্মুলেশনটা সেম এফেক্টই দিবে। তো এই কাজটা আমরা করতে পারি। এই কাজটা করাটাও চ্যালেঞ্জিং, R&D তে এই কাজগুলো করা হয়, এগুলো খুবই চ্যালেঞ্জিং। তারপরেও আমরা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো এখানে কোয়ালিটি এসুরেন্সের খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি এসুরেন্সই হচ্ছে কোয়ালিটি সিস্টেমটাকে নিয়ে কাজ করে। সো এই কোয়ালিটি সিস্টেম যদি ভালো থাকে তাহলে আলটিমেটলি আপনার যারা বায়ার আছে বা বিভিন্ন দেশের যারা রেগুলেটরি বডি আছে তারা ইন্সপেক্ট যখন করবে তাহলে আপনি সেই ইন্সপেকশনটা পার পেয়ে যাবেন। সো এই ইন্সপেকশন যখন আপনি পার পাবেন তার মানে আপনার বিজনেসটা ওপেন হয়ে গেল ওই কান্ট্রির জন্য। সো এইভাবেই কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময় কাজ করছে। যেমন আপনি যদি ইউ সার্টিফিকেট পান তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্ট ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন, বা যদি তাদের কোনো একটা বিজনেস পার্টনারশিপ করে আপনি বিক্রি করতে পারবেন। বা আপনার যদি ইউএস এফডিএ যদি আপনাকে সার্টিফাইড দেয় তাহলে আপনি বিজনেস পার্টনারশিপ করে আপনার প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট তৈরি করে আপনি ইউএস এ সেল করতে পারবেন। অনেক কোম্পানি করছে বাংলাদেশ থেকে। সো সেখানে খুব বেশি চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি এসুরেন্সের। অবশ্যই R&D এর চ্যালেঞ্জ আছে, কিউসির চ্যালেঞ্জ আছে, অন্যান্য ডিপার্টমেন্টের চ্যালেঞ্জ আছে, সমানভাবে হোক বা কিছু বেশি ক্ষেত্রে হোক কোয়ালিটি এসুরেন্সের একটা ভালো চ্যালেঞ্জ আছে। সো কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্টে জব করাটা আমি অবশ্যই ইনসিস্ট করি, বাট সেজন্য কিন্তু প্রপার প্রিপারেশন নেওয়া লাগবে। আমি যদি ভালো করে এসওপি না লিখতে জানতে পারি, আমি যদি এসওপি কি সেটা না জানি, আমি যদি কিভাবে ইনভেস্টিগেট করতে হয় না জানি, আমার যদি গাইডলাইন সম্পর্কে ভালো নলেজ না থাকে তাহলে কিন্তু খুব বেশি আমি এগোতে পারবো না। সো এই জিনিসগুলো খুবই ভাইটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এখন আমরা কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্ট কিভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডেভেলপ করবে সেই জিনিসগুলো কিছু আলোচনা করব। তারপর হয়তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব, যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আর আধা ঘন্টা টোটাল ডিসকাশন করে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটা শেষ করব। ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে আমাদের মডারেটর যিনি আছেন ইউসুফ ভাই ওনার উপর। এখন আমি যেহেতু ইন্সপেকশন কথাই বললাম, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা চ্যালেঞ্জ হচ্ছে উই হ্যাভ টু ফেস দ্য ইন্সপেকশন, এনি ইন্সপেকশন। আমার যদি একটা বিজনেস, আমার যদি ইন্টেনশন থাকে আমি ইউএসএ যাব, তাহলে আমার ইউএস এফডিএ এর যারা অডিটর আছে তাদেরকে ইন্সপেকশন ফেস করতে হবে। আমি যদি ইউ মার্কেটের পার্সপেক্টিভ চিন্তা করি তাহলে হচ্ছে ইউ অডিটররা, ইভেন আমাদের ডিজিডিও তারা এখন যথেষ্ট ক্যাপাবল, আমি তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, তারা এখনো খুব ভালো ইন্সপেক্ট করে। সো এই ইন্সপেক্টটাকে সাকসেসফুল করার জন্য কোয়ালিটি এসুরেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ইন্সপেক্ট করে তারা আসলে কি দেখে, তারা দেখে হচ্ছে কোয়ালিটি সিস্টেমটা ঠিক আছে কিনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক আছে কিনা। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি ঠিক থাকে তাহলে তারা বিশ্বাস করে যে এইখান থেকে একটা কোয়ালিটি প্রোডাক্ট বের করা সম্ভব, এবং এটাও বিশ্বাস করে যে এই বিজনেসটা সাস্টেইন করবে, এবং এটা বিশ্বাস করে হচ্ছে এখান থেকে ভালোভাবে একটা আউটপুট পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ভালো করে গ্রো করার জন্য অবশ্যই কোয়ালিটি এসুরেন্সকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে। এখন নরমালি 6টা সিস্টেম যদি একটা অর্গানাইজেশন ডেভেলপ করা হয় তাহলে তাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা ওকে আছে, সেই জিনিসটাকে আমরা ধরে নিতে পারি। কি কি 6টা সিস্টেম? একটা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যে ম্যাটেরিয়াল ইউজ করে আমি আমার প্রোডাক্ট তৈরি করব, সেই ম্যাটেরিয়ালটা যদি ওকে থাকে তাহলে সেই ম্যাটেরিয়ালটা যদি আমি প্রপারলি ম্যানেজ করতে পারি তাহলে আমার একটা পার্ট সিস্টেমটা ওকে হলো। 2 নম্বর হচ্ছে আমার বিল্ডিং এন্ড ফ্যাসিলিটি সিস্টেম, ইকুইপমেন্ট সিস্টেম। আমার
যে পরিবেশে আমি ওষুধ তৈরি করব, ডেফিনেটলি ওষুধ তৈরি করার জন্য আমাদের বাসা বাড়ি বা অফিস আদালত বা অন্যান্য যে রকম পরিবেশ, সেই পরিবেশ না, সেই পরিবেশ দিয়ে ওষুধ তৈরি করা যাবে না। তো ওষুধ তৈরি করার জন্য স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই স্পেশাল রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু ফ্যাসিলিটি ডেভেলপ করতে হয়, স্পেশাল ইকুইপমেন্ট ডেভেলপ পারচেজ করতে হয়, সেই স্পেশাল ফ্যাসিলিটি স্পেশাল ইকুইপমেন্ট নিয়ে কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে। সো এই ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি সিস্টেমটা অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা প্রোডাকশন সিস্টেম, আমি কিভাবে এই প্রোডাক্টটাকে তৈরি করব সেই সিস্টেমটা ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ প্যাকেজিং এন্ড লেবেলিং কন্ট্রোল। আমার প্রোডাক্টটার প্যাক কি হবে এবং কিভাবে আমি লেবেল করব, আলটিমেটলি যখন এন্ড ইউজারের কাছে যাবে তাদের কাছে লেবেলটা ইম্পর্টেন্ট। সো এই প্যাকেজিং বা লেবেলিং আমি কিভাবে কন্ট্রোল করি সেই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। আলটিমেটলি আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেই প্রোডাক্টটা কিন্তু ফাইনালি কিছু স্যাম্পলিং বেসিসে কিছু টেস্ট হবে কিউসিতে। সেই কিউসি কিভাবে সেই টেস্টগুলো করে, তারা কতটুকু অথেন্টিক ভাবে এই রেজাল্ট গুলো দেয়, সেটাও একটা ইম্পর্টেন্ট অডিটেবল পার্ট। আর ফাইনালি হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কোয়ালিটি সিস্টেম। কোয়ালিটি সিস্টেমের ওনারটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। ফার্মাসিউটিক্যাল ইন্সপেকশন মডেল যদি আমরা বলি, তখন কোয়ালিটি সিস্টেম বলতে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের ফাংশনগুলোকে বোঝাই। এখন আমরা যদি অর্গানাইজেশনে এই 6টা সিস্টেমটাকে প্রপারলি রান করতে পারি, তাহলে সেই অর্গানাইজেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাও ডেভেলপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কোনো ইন্সপেকশন আমরাকে ফেস করতে পারবো বা ইন্সপেকশন পাস করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের বিজনেসের যে গোল সেই গোলগুলো অ্যাচিভ হবে। তো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের কি কাজ করতে হয়? ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদেরকে দুইটা পার্টিকে দেখতে হয়, একটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাপ্লায়ার অফ দ্য ম্যাটেরিয়াল। সো সাপ্লায়ার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়ালের জন্য। সাপ্লায়ার হচ্ছে আমার সেই পার্টনার যারা আমাকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বা সার্ভিস দিয়ে আমাকে সাহায্য করে। এখন আমার যে কোয়ালিটি আর আমার সাপ্লায়ার যে কোয়ালিটি, এই দুইটা যদি সেম না থাকে, তাহলে কোনোদিনই সেখান থেকে আমি কোয়ালিটি প্রোডাক্ট বের করতে পারবো না। তাহলে এই সাপ্লায়ারের যে টোটাল কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের রেসপন্সিবিলিটিটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট যদি সাপ্লায়ার কোয়ালিটিটা এনশিওর করতে পারে, তাহলে কি হবে? কোয়ালিটি ম্যাটেরিয়াল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসবে। সো কোয়ালিটি ম্যাটেরিয়াল যদি আসে, তাহলে কোয়ালিটি প্রোডাক্ট বের হওয়ার জন্য অনেকটা সহজ হয়ে গেল। এখন কোয়ালিটি প্রোডাক্ট যদি আমি বের করতে পারি, তাহলে সেই কোয়ালিটি প্রোডাক্টটাই যাবে কার কাছে? কাস্টমারের কাছে। সো কাস্টমার কি হবে? স্যাটিসফাই হবে। যখনই কাস্টমার স্যাটিসফাই হবে, তখনই কি হবে? বিজনেস বেনিফিট হবে। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে এভাবেই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে মানে ইমপ্লিমেন্ট করে বা তাদের রোল প্লে করে। এখন হচ্ছে বিল্ডিং এন্ড ফ্যাসিলিটিস। এখন আমি যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট, সাধারণত দুই ধরনের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে স্টেরাইল, একটা নন স্টেরাইল। অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ইনজেক্টেবল, সরাসরি আমার ভেনে বা আমাকে হচ্ছে মাসেলে পুশ করতে হয়। এই প্রোডাক্টগুলো এক ধরনের হাই ক্লাস এরিয়াতে তৈরি করতে হয়। আর যেগুলো হচ্ছে নন স্টেরাইল, আমি ওরালি খাচ্ছি বা টপিক্যাল, আমি কোনো ক্রিম ওয়েনমেন্ট আমার চামড়াতে যেটা অ্যাপ্লাই করতে পারি, সেগুলো হচ্ছে নন স্টেরাইল, সেগুলো হচ্ছে আরেক ক্লাসের এরিয়াতে তৈরি হয়। যেখানেই করি না কেন, আমার চ্যালেঞ্জ হচ্ছে কন্টামিনেশন। আমি যে প্রোডাক্ট গুলো তৈরি করব, সেই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো ধুলি বালি কোনো মাইক্রো অর্গানিজম কিন্তু আমার প্রোডাক্টে আসতে পারবে না। সো এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাকে ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে ইকুইপমেন্টটা পারচেজ করব, সেই ইকুইপমেন্টটা হতে হবে খুবই মানে নন রিঅ্যাক্টিভ একটা ইকুইপমেন্ট। কোনোভাবেই যে কোনোভাবেই ইকুইপমেন্টের কোনো কিছু প্রোডাক্টের কাছে যেতে পারবে না। সো এই ফ্যাসিলিটি ক্ষেত্রে আমরা বলি ফ্যাসিলিটি কোয়ালিফিকেশন, মানে ফ্যাসিলিটিটা ওকে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বলি যে ইকুইপমেন্ট কোয়ালিফিকেশন, ইকুইপমেন্ট ওকে আছে। এই দুইটা ডিক্লারেশন কিন্তু আমাদেরকে ফাইনালি দিতে হয় কিউএ থেকে। সো আমার যদি ফ্যাসিলিটি ওকে থাকে, আমার যদি ইকুইপমেন্ট ওকে থাকে, আমার যদি ম্যাটেরিয়াল ওকে থাকে, কিন্তু আমরা কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া কিন্তু অনেক দূর এগিয়ে গেলাম। সো এইভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য হেল্প করছে। 3 নাম্বার হচ্ছে প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন করার জন্য আমাদের দরকার হচ্ছে কি? একটা প্রসেস, রিটেন প্রসেস।
সেই প্রসেসটা থাকবে স্টার্ট থেকে শুরু করে একদম ইন পর্যন্ত কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করব সেটা ডিটেইলস লেখা থাকবে, একটা প্রসেস থাকবে। সেই প্রসেসটা রিভিউ করে অ্যাপ্রুভ করার রেসপন্সিবিলিটিটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। এবং কোন প্রসেস স্টার্ট করবে কখন, কোন প্রসেস কখন শেষ হবে, এবং সেই প্রসেসটা যে প্রপারলি করেছে সেই প্রসেসের চেকিং এর রেসপন্সিবিলিটি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আমরা ভাত রান্না করার সময় মাঝে মাঝে একটু চেক করে দেখি যে ভাতের কোয়ালিটি ঠিক আছে কিনা, বা কোয়ালিটি তো দেখি না, আমরা দেখি হচ্ছে ভাত কখন সেদ্ধ হবে, চালটা কখন সিদ্ধ হবে, কখন ভাত হলো, এরকম আমরা একটু টিপে দেখি। সো এই কাজগুলো কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে ইন প্রসেস কন্ট্রোল করে দেখে যে আমার ট্যাবলেটের হার্ডনেস ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে, প্যারামিটার যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। সো এইভাবেও কিন্তু একটা কোয়ালিটি এনশিওর করছে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আবার যখন প্যাকেজিং হয় বা লেবেলিং হয় তখন কিন্তু খুব ভালোভাবে চেক করতে হয় যে প্রপারলি প্যাকেজ, যে লেবেলটা ইউজ করার কথা, যে প্যাকেট ইউজ করার কথা, যেভাবে যে পরিমাণ আমার ওষুধটা দেওয়ার কথা প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসটাও কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট চেক করে। আলটিমেটলি চেক করার পরেও কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, সব কাজ শেষ, এখন প্রোডাক্টটা তো আমরা মার্কেটে দেব, মার্কেটে দেওয়ার আগেও ফাইনালি আবার কি করে রিভিউ করে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট রিভিউ করে দেখে যে প্রপারলি প্রোডাক্টটা তৈরি করা হয়েছে কিনা, প্রোডাক্টের যে পরিমাণ যা আউটপুট আসার দরকার ছিল আউটপুট আসছে কিনা, কোন ধরনের কোয়ালিটি কন্ট্রোল থেকে যে রিপোর্টটা আসছে এই রিপোর্টটা ঠিক আছে কিনা, সবকিছু দেখে কিন্তু তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেট দেয় যে এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে দেওয়ার জন্য ফিট। সো এই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য রেডি। তো আলটিমেটলি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট প্রোডাকশন সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য কিন্তু, প্রোডাকশন সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনার কাজ করে। এখন যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি তার যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি প্রপারলি না করে তাহলে আলটিমেটলি কোয়ালিটি কন্ট্রোল দিয়ে কিন্তু আমি কখনোই এনশিওর করতে পারবো না যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কি নাই। কারণ ফাইনালি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম হচ্ছে তারা একটা অন্ধের মতো তাদের কাজ করতে হয়। অন্ধ বলতে এই সেন্সে তাদের কাছে একটা পলিসি থাকে, স্পেসিফিকেশন থাকে, তারা জাস্ট কম্পেয়ার করে, টেস্ট করে, বিভিন্ন সফিস্টিকেটেড মেশিন দিয়ে টেস্ট করে দেখে যা আমার পাওয়া দরকার ছিল সেটা আমি পেয়েছি কিনা, জাস্ট ডিটেকশনটা তারা করে। যদি সেটা পায় তাহলে তারা বলে যে পাস, আর যদি সেটা না পায় তাহলে তাদের অন্যভাবে এটা নিয়ে কাজ করতে হয়, তাদেরকে ইনভেস্টিগেট করতে হয় কেন ফেল করলো, এমন কি আছে আসলে প্রোডাক্টটা পাস কিন্তু তাদের অ্যানালাইসিসে প্রবলেম ছিল। সো যাই হোক তারা কিন্তু আলটিমেটলি একটা ফাইনাল ডিসিশন দেয় যে এটা আসলে পাস না ফেল। যদি পাস হয় তাহলে আদার্স সব প্যারামিটার গুলো মিলে যদি ওকে থাকে তাহলে প্রোডাক্টটা মার্কেটে দিবে, আর যদি ফেল হয় তাহলে প্রোডাক্টটা রিজেক্ট হয়ে যাবে। এই পাস বা ফেল প্রোডাক্টটা মার্কেটে যাবে কি যাবে না এই ডিসিশনটাও কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসুরেন্স দেয়। এখন যদি কোনো কারণে প্রোডাক্টের এখানে কিন্তু কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, যদি প্রোডাক্টটা কিছুতে ফেল করে কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু কোনোভাবেই প্রোডাক্টটা মার্কেটে দিতে পারবে না, তাহলে কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যে মূল থিম সেই থিমটা কিন্তু আসবে না। আলটিমেটলি আমরা কিন্তু লাইফ সেভিং প্রোডাক্ট নিয়ে কাজ করি, ড্রাগ হচ্ছে একটা লাইফ সেভিং প্রোডাক্ট। ফাইনালি যেটা বললাম কোয়ালিটি সিস্টেম, কোয়ালিটি সিস্টেম হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট ওন করে এবং দেখে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিস্টেম, যেটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ফ্যাসিলিটিস বা ইকুইপমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে প্রোডাকশন সিস্টেম, প্যাকেজিং সিস্টেম, লেবেলিং কন্ট্রোল সিস্টেম বা আদার যে সিস্টেম গুলো আছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম তাদের রাইট ওয়েতে তারা কাজগুলো করছে কিনা এই টোটাল মনিটরিং করা, সেই মনিটরিং করে হচ্ছে টোটাল জিনিসটাকে কন্ট্রোলে রাখা, পিপলকে ট্রেনিং করানো, মোটিভেট করা, প্রত্যেকটা জিনিস হচ্ছে কোয়ালিটি সিস্টেমের পার্ট। সো কোয়ালিটি সিস্টেম যত বেশি একটা অর্গানাইজেশনে রোল প্লে করতে পারবে সেই অর্গানাইজেশন থেকে তত বেশি কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে, এবং কোয়ালিটি প্রোডাক্ট যদি আমরা পাই তাহলে কি হবে, আমাদের যে মার্কেটে যারা ইন্ড ইউজার আছেন তারা সেটা স্যাটিসফাই হবে, আলটিমেটলি আমার বিজনেস রান হবে। এটা হচ্ছে একদম সোজা সাপটা কথা। কিন্তু সব সময় কিন্তু আমার এখানে এই রুলসে নাও চলতে পারে।
তাহলে কি হবে, মাঝে মাঝে প্রবলেম দেখা দেবে। আমার মাঝে মাঝে প্রোডাক্ট ফেল করতে পারে, আমার হচ্ছে কোনো কারণে সাপ্লায়ার তাদের কমিটমেন্ট ভঙ্গ করতে পারে, কোনো কারণে ফ্যাসিলিটিতে কোনো প্রবলেম হতে পারে। সো যে কোনো প্রবলেম যদি হয় তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট সেই প্রবলেমগুলোকে ডিল করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন আমাদের যদি কোনো একটা প্রবলেম হয়, সে প্রবলেম যদি প্রপারলি আমরা রুট কজটা আইডেন্টিফাই করতে পারি এবং যদি আমরা সেখানে কি কারণে প্রবলেম হলো সেটা তো রুট কজ, এবং এমন কিছু অ্যাকশন নিতে পারি যে রুট কজ গুলোকে আমাকে মিনিমাইজ করা গেল, কারেক্টিভ অ্যাকশন, তাহলে কিন্তু সেই রুট কজ গুলো মানে এই প্রবলেমটা আবার না হওয়ার চান্সটাই বেশি থাকে। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টকে শুধুমাত্র যেমন প্রবলেম ডিটেকশনও করে না, অনেক সময় প্রবলেমটাকে সলিউশনও দেয়। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট বোথ ডিটেক্টিবিলিটি রোল প্লে করে অ্যাজ ওয়েল এজ সলিউশন রোল প্লে করে। এখন আমরা যারা কোয়ালিটি অ্যাসুরেন্স পার্সোনাল নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি অর্জন করতে হয়। আমাদের প্রবলেম সলভিং বিভিন্ন টুলস আছে, সেই টুলস গুলোকে কাজে লাগাতে হয়। আমাদের রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন টুলস আছে, সেই টুলস গুলোকে কাজে লাগাতে হয়। সেই টুলস গুলোকে কাজে লাগিয়ে আমাদের দেখতে হয় যে আমাদের প্রবলেম গুলো ঠিক আছে কিনা। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে কোয়ালিটি রিভিউ করা। এখন কোয়ালিটি রিভিউ হচ্ছে প্রত্যেকটা ফাংশন প্রপারলি রোল প্লে করছে কিনা সেই ফাংশন গুলোকে বিভিন্ন ম্যাট্রিক্স এর আকারে নিয়ে আসা এবং সেই ম্যাট্রিক্স থেকে ট্রেন্ড অ্যানালিসিস করা। যেমন কয়টা রিজেকশন হলো, কয়টা ডেভিয়েশন হলো। ডেভিয়েশন একটা ইম্পর্টেন্ট টার্ম, যে কোনো আমাদের যদি প্রপারলি কোনো কারণে ইনস্ট্রাকশন ফলো না করতে পারি, কোনো কারণে যদি যে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা সেগুলো ডেভিয়েশন দিয়ে কাজ করি। এটা একটা ইম্পর্টেন্ট ফার্মাসিউটিক্যাল টার্ম। আমার কি প্রোডাক্টের কোয়ালিটি কেমন যাচ্ছে, কাস্টমার যদি কোনো ধরনের কমপ্লেন করছে কিনা, সেই প্রত্যেকটা ইস্যু রিভিউ করে প্রপারলি ম্যানেজমেন্টের হায়ার ম্যানেজমেন্ট আছে যারা সিনিয়র ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দাও, সেটাও কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের রেসপন্সিবিলিটি। তো আলটিমেটলি কোয়ালিটি অ্যাসুরেন্স প্রবলেম ডিটেকশন নিয়েও কাজ করে, প্রসেস দিয়ে কাজ করে, অ্যাজ ওয়েল এজ কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল করতে হবে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কাজ করে। আলটিমেটলি আমরা যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে প্রোভাইড করি তখন মার্কেটে দেওয়ার পরে আমরা কিন্তু দুইটা জিনিস আমাদের কাছে সংরক্ষণ করে রাখি। কিছু স্যাম্পল আমরা রাখি যেগুলো হচ্ছে রিটেনশন স্যাম্পল। একই প্রোডাক্ট সেখান থেকে হয়তো আমার 2 বার বা 3 বার টেস্ট করার জন্য, নরমালি 2 বার ফুল টেস্ট করার জন্য যে কোয়ান্টিটি লাগে সেই স্যাম্পল গুলো আমরা রাখি রিটেনশন স্যাম্পল, একদম যত্ন সহকারে। যতদিন প্রোডাক্টটা মার্কেটে থাকে মানে তার শেলফ লাইফ যতদিন, তার চেয়ে 1 বছর বেশি আমরা রাখি। এটা রাখতে হয়, এটা রিকোয়ারমেন্ট। কেন রাখি? যদি কোনো কারণে কাস্টমার কমপ্লেইন করে, কাস্টমার কমপ্লেইনই করতে পারে, সেই কমপ্লেইনটা পাওয়ার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়। সে যদি কোনো কারণে কমপ্লেইন করে সেই কমপ্লেইনটা আমার ইনভেস্টি করে দেখতে হয় যে আসলে কমপ্লেইনটা ভ্যালিড কিনা বা আসলে আমার এখানে প্রসেসের কোনো গ্যাপ আছে কিনা, সেখানে ইমপ্রুভমেন্টের স্কোপ আছে কিনা। সো ধরেন একটা কাস্টমার কমপ্লেইন করলো যে XYZ প্রোডাক্টটা আমার প্রবলেম হয়, মানে প্রবলেম হয়েছে। যদি আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স ফাংশন যদি প্রপারলি কাজ করে, তাহলে সেই অর্গানাইজেশন কি করবে, সেই প্রবলেমটাকে রিসিভ করবে। রিসিভ করে একটা নোটিফিকেশন করবে যে ডিয়ার কাস্টমার, উই হ্যাভ রিসিভড ইউর কমপ্লেন, আফটার রিভিউ উই উইল গিভ ইউ ফিডব্যাক। তাহলে আমি যদি কাস্টমার হই আমি খুবই হ্যাপি হব যে এত বড় একটা কোম্পানি, আমি একটা প্রবলেম শেয়ার করলাম, ওরা কি করলো, এটাকে আমলে নিয়েছে বা এটাকে আমাকে নোটিফিকেশন করেছে। তারপর যদি 1 মাস বা 10 দিন বা 15 দিন পরে বা সর্বোচ্চ 1 মাসের ভিতর যদি আমি কি করি, টোটাল ইনভেস্টিগেট করি, আমার যে বেস্ট ডকুমেন্ট গুলো ছিল সব ডকুমেন্ট রিভিউ করলাম, প্রসেস রিভিউ করলাম, পিপলদের সাথে ইন্টারভিউ নিলাম, ইনভেস্টিগেট করলাম, রিটেনশন স্যাম্পল টেস্ট করে দেখলাম, যদি কোনো কারণে আমার প্রোডাক্টটা ওকে থাকে, তারপর যদি তাকে জানাই যে আপনার প্রবলেম পাওয়ার পরে আমরা আমাদের ফুল অ্যানালাইসিস করেছি, ইনভেস্টিগেট করেছি, কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রবলেম হয় নাই, দিস ইজ দ্য ডিসক্রিট একটা ইনসিডেন্ট, এটা হয়তো রেগুলার না, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনাকে হয়তো বেটার কোনো সার্ভিস দিতে পারি। তাহলে কিন্তু এই কাস্টমার কিন্তু আরো 10 কাস্টমারকে অ্যাডভার্টাইজ করবে যে দেখো ওরা কিন্তু খুব ভালো, ওরা প্রবলেম কিন্তু সলভ করতে পারে। ঠিক আছে, তার মানে প্রবলেম পেলে তারা সলভ করে। আর যদি আমার কোয়ালিটি সিস্টেমটা এমন থাকে যে প্রবলেম হলে আমি নিলাম না, আরে XYZ একটা প্রবলেম দিয়েছে এটা আমার নিতে হবে, তাহলে কিন্তু ওই ব্যক্তি আর 10 জন মানুষকে বলবে
যে আমি এরকম একটা কোম্পানির ওষুধ কিনেছি, ওরা কিন্তু এরকম ভালো না, তুমি কেনো না। আলটিমেটলি আমার মার্কেট থেকে কাস্টমার কিন্তু কি হবে, আস্তে আস্তে কমে যাবে। বা কাস্টমার না হোক, সেই ব্যক্তি কিন্তু ডাক্তারের কাছে যাবে যে ডাক্তার সাহেব আপনি যে ওষুধটা আমাকে দিলেন এটা খাওয়ার পরে কাজ হচ্ছে না। ডাক্তার কি করবে, ওই ডাক্তার কোনোদিন অন্য কোনো পেশেন্টকে এই ওষুধ আর দেওয়ার সাহস পাবে না, কারণ তারও তো একটা বিজনেস আছে। সে যদি প্রপারলি রোগীদেরকে সেবা না দিতে পারে, প্রপার যদি রোগীরা কিওর না হয়, তাহলে কিন্তু তার সুনাম নষ্ট হবে। সো ডাক্তারও কিন্তু রিস্ক নেবে না। আলটিমেটলি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি কাস্টমারকে হ্যাপি না করতে পারে, তাহলে কিন্তু তার বিজনেসটা হচ্ছে না। আর কাস্টমারকে হ্যাপি কে করছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট যে আছে তারাই কিন্তু কমপ্লেইন ম্যানেজমেন্ট করে কাস্টমারকে হ্যাপি করার জন্য কাজ করছে। এখন ফাইনালি আরেকটা জিনিস নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রতি বছর আমার প্রোডাক্টের কোয়ালিটি রিভিউ করতে হয়। প্রতি বছর প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে কেন রিভিউ করতে হয়, আমাকে দেখতে হয় প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড আছে কিনা, কোনো ধরনের ভেরিয়েশন আছে কিনা, কারণ নতুন নতুন কোনো চ্যালেঞ্জ আসলো কিনা সেটা আমাকে দেখতে হয়। তো সব প্রতি বছর যদি আমি প্রোডাক্টের কোয়ালিটিটা রিভিউ করি, তাহলে যে গ্যাপগুলো প্রোডাক্টের থাকবে সেটা মিনিমাইজ করা সম্ভব, গ্যাপগুলো যে সিস্টেমার থাকবে সেটা মিনিমাইজ করা সম্ভব। আলটিমেটলি কিন্তু আমার ইমপ্রুভমেন্ট করার স্কোপ থাকে। সো প্রোডাক্ট কোয়ালিটি রিভিউ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে। তারা এই রিভিউ করেও কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চেঞ্জ কন্ট্রোল। আমরা যে কোনো চেঞ্জ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে করতে চাই, আমরা চাইলেই যে কোনো চেঞ্জ করতে পারবো না। সেই চেঞ্জগুলো আমাদেরকে একটা স্ট্রাকচার ওয়েতে চেঞ্জ করতে হবে। যে কম্পোনেন্ট গুলো বা যে সিস্টেম বা যে ডকুমেন্ট বা যে কোনো কিছু প্রোডাক্টের কোয়ালিটির সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি রিলেটেড, সেইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ কন্ট্রোল সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। চেঞ্জ কন্ট্রোল কি, আমাকে আগে আইডেন্টিফাই করতে হয় আমি কি চেঞ্জ করব, আমাকে জাস্টিফাই করতে হয় কি কি চেঞ্জ করব, এবং একটা অ্যাপ্রুভাল প্যানেল থাকে যারা রিভিউ করে দেখে যে চেঞ্জ করলে বিজনেসের কোয়ালিটির কোনো ইম্প্যাক্ট আছে কিনা বা কি রিস্ক আছে বিজনেসে, তারা এটা ইভালুয়েট করে দেখে। যখন তারা অ্যাপ্রুভাল দেয় যে ঠিক আছে, তখন ফাইনালি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্রুভাল দেয় যে না ঠিক আছে, চেঞ্জটাকে তুমি ইমপ্লিমেন্ট করো। এখন ইমপ্লিমেন্ট করতে যেও কিন্তু তারপর ফলো আপ করতে হয় যে প্রপারলি সেটা ইমপ্লিমেন্ট করলো কিনা বা চেঞ্জটা ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করছে কিনা। এই ফাংশনগুলো কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে দরকার, এবং সেই ফাংশনটা রোল প্লে করে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। তো আলটিমেটলি আমি যে কথাগুলো বললাম সামারি যদি একটু করি, কোয়ালিটি অ্যাসুরেন্সের ফাংশন, কোয়ালিটি অ্যাসুরেন্স ভেন্ডর নিয়ে কাজ করে বা সাপ্লায়ার নিয়ে কাজ করে, ম্যাটেরিয়াল কোয়ালিটি নিয়ে কাজ করে, ফ্যাসিলিটির কোয়ালিটি কোয়ালিফিকেশন নিয়ে কাজ করে, ইকুইপমেন্টের কোয়ালিফিকেশন নিয়ে কাজ করে। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট টোটাল প্রসেসকে কন্ট্রোল করে, প্রসেস কন্ট্রোল করে, প্রসেস অন করে, প্রসেস রিভিউ করে, এবং ফাইনালি প্রসেসকে সার্টিফাইড দেয় যে প্রসেসটা ওকে করে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর হয়েছে। প্রপারলি লেভেল কন্ট্রোলের সাথে প্যাকেজিং কন্ট্রোলের সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড, এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যে প্রপারলি ইনভেস্টিগেট করছে বা টেস্ট করছে, অ্যানালাইসিস করছে, সেই অ্যাসুরেন্সটাও কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট প্রোভাইড করে। তো আলটিমেটলি যদি কোনো ধরনের প্রবলেম হয়, এই প্রপার প্রসেসটাকে ফলো আপ করার মানে প্রসেসটা ফলো করে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স কি করে, সেই প্রবলেমগুলোকে ডেভিয়েশনের হ্যান্ডেল করে, রুট কজ অ্যানালিসিস করে, প্রপারলি কাপা নেয়, রিস্ক অ্যাসেসমেন্ট করে যে প্রোডাক্টের কি কি জায়গায় গ্যাপ ছিল, কি কি ইমপ্রুভমেন্ট হয়। তারপর যদি কোনো কারণে কাস্টমারের কোনো ধরনের প্রবলেম হয়, কাস্টমারের যদি কোনো কমপ্লেন আসে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট সেই কমপ্লেনকে প্রপারলি হ্যান্ডেল করে এবং কাস্টমারকে প্রপার ফিডব্যাক দেওয়ার রেসপন্সিবিলিটিটাও কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট অন করে। আলটিমেটলি আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে, সেটা হচ্ছে পিরিয়ডিকলি রিভিউ করে, ট্রেন্ড অ্যানালাইসিস করে, যদি দরকার হয় প্রবলেম সলভ করার জন্য পিরিয়ডিক মিটিং করে। সো সেই মিটিং করে বা কোয়ালিটি রিভিউ করে যদি কোনো সিনিয়র ম্যানেজমেন্টকে কোনো কিছু জানানোর দরকার হয়, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সিনিয়র ম্যানেজমেন্টকে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করে। আরেকটা কি রেসপন্সিবিলিটি বললাম, চেঞ্জ কন্ট্রোল। যে কোনো চেঞ্জ যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে করতে হয়, তাহলে প্রপার চেঞ্জ কন্ট্রোল সিস্টেমে যেতে হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট সেই চেঞ্জ কন্ট্রোল সিস্টেমটাকে অন করে। সো
ফাইনালি যে জিনিসটাকে আমরা বলে কোয়ালিটি অ্যাসুরেন্সের ফাংশন গুলোকে আজকে লিক করে শেষ করবো, সেটা হচ্ছে অডিট অ্যান্ড ইন্সপেকশন। যে কোনো অডিট বা যে কোনো ইন্সপেকশন, সেই ইন্সপেকশনকে লিড দেয়া, কোঅর্ডিনেট করা এবং তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলোকে সামনে থেকে ফেস করা, এবং যদি তাদের কোনো অবজারভেশন থাকে সেই অবজারভেশন গুলোকে মিনিমাইজ করা, সেই অবজারভেশন এগেইনস্টে কাপা নেওয়া বা সেই রেগুলেটরি কাউন্টার ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করা, সেটা অনেক অর্গানাইজেশনে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট করে থাকে। তো আলটিমেটলি যে রেসপন্সিবিলিটি গুলোর কথা আমরা বললাম, সেগুলো যদি সবগুলোই হচ্ছে টপ ক্লাস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে সব প্র্যাকটিস গুলো করছে, সেই প্র্যাকটিস গুলোই তো কোয়ালিটি অ্যাসুরেন্স পার্সোনাল যারা কাজ করবে তারা করবে। তো আগে থেকে যারা স্টুডেন্টরা আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে এই প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে বুঝে নিজেদেরকে প্রিপেয়ার করা, যে হচ্ছে আমি কিভাবে হলো ফিউচারে কাজগুলো করবো। তো সেই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, আমাদেরকে কিছু গাইডলাইনের নর্মস জানতে হবে, কিভাবে হচ্ছে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করতে হয় সেটা জানতে হবে, কিভাবে একটা প্রসিডিউর ডেভেলপ করতে হয় সেটা জানতে হবে, কিভাবে হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় সেটা জানতে হবে, কিভাবে হচ্ছে একটা টিম লিড দিতে হয় সেটা জানতে হবে, কিভাবে ট্রেনিং দিতে হয় সেটা জানতে হবে, কিভাবে হচ্ছে টোটাল প্রবলেম সলভ করতে হয় সেগুলো জানতে হবে। আলটিমেটলি আমরা যদি এই কাজগুলো ইউনিভার্সিটি থাকতে যদি প্র্যাকটিস শুরু করি, তাহলে আলটিমেটলি আমার ক্যারিয়ার কি হবে, খুব বেশি ডেভেলপ করবে। তো আলটিমেটলি আমি যদি ইউসুফ ভাই আপনি শুনে থাকেন, তাহলে আমি আমার যে ডিসকাশন ছিল সেই ডিসকাশন গুলো প্রায় শেষ করে ফেলেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে তাহলে আমরা নিয়ে আমরা শেষ করতে পারি। তো আলটিমেটলি আরেকটা জিনিস বলে রাখি, যদি কোভিডটা শেষ হয় তাহলে ইনশাল্লাহ ফিউচারে আপনারা যদি কখনো সুযোগ দেন, আমি সরাসরি এসে এই জিনিসগুলো আরেকটু ডিটেইলস ভাবে বলার চেষ্টা করি। ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শারমিন ভাই, আমরা যদি সরাসরি আপনাকে পাই তাহলে প্রেজেন্টেশনের মাধ্যমে হয়তো আমরা আরো সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝতে পারবো। এবং আজকের এই যে দীর্ঘ ডিসকাশনে আসলে আমি নিজে অনেক কিছু জানলাম, এবং আশা করি শিক্ষার্থীদেরকেও আমরা আরো ইনফর্ম দিতে পারবো। এবং শিক্ষার্থীদের কিছু কোয়েশ্চেন ছিল, যেমন কেউ কেউ জানতে চাচ্ছিল কোন ধরনের থিওরিটিক্যাল নলেজ গুলো তাদের জন্য জবের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনার বলতে পারেন, তারা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থিওরিটিক্যাল যে নলেজটা বললাম, সেই থিওরিটিক্যাল নলেজটা হচ্ছে আমার আলোচনার ভিতরে চলে আসছে। তবে কিউ এর কিছু রোল প্লে করতে হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, যেগুলো আবারও আমি একটু করি, যে তাদেরকে একটা প্রোডাক্টের কোয়ালিটির যে প্যারামিটার গুলো থাকে সেই প্যারামিটার সম্পর্কে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিউটিক্যাল গাইডলাইনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো তাদেরকে জানতে হবে, যেগুলো যে কোনো সময় যারা প্রশ্ন করছে তারা যদি কোনো কারণে আমাকে ইমেল করে তাহলে হয়তো আমি তাদের ইমেলে কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা পাঠিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে অনেক কষ্ট করে আমাদের ছাত্রদের জন্য আপনি বক্তব্য রাখলেন। ইনশাল্লাহ আমরা যদি স্বাভাবিক সময় আসে আমরা হয়তো বা ক্যাম্পাসে আপনাকে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ শারমিন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই মুহূর্তে আমি আমাদের হেড স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু বলার জন্য, আর আমাদের অনুষ্ঠানটি সমাপনী বক্তব্য উপস্থাপন করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় ভিসি স্যারকে। স্যারের উপস্থিতি আসলে আজকে আমাদের সবার জন্য একটা উৎসাহ ও আনন্দের বিষয় ছিল। পরিশেষে আজকে আমার ধন্যবাদটুকু যার উপর যাওয়া উচিত তিনি হলেন আমাদের আজকের স্পিকার। তার ব্রিলিয়ান্ট এবং এক্সেলেন্ট প্রেজেন্টেশন আসলে আমিও কোনো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হয়নি। কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট যে একটা বেসিক ধারণা সুন্দরভাবে তার স্পিচের মধ্যে দিয়ে বের হয়ে এসেছে। আমি মনে করি যে কোনো অডিয়েন্স
দ্বারা এই জিনিসগুলো বোঝা, বিশেষ করে বেসিক ধারণা নেওয়াটা আজকের ওয়েবিনার থেকে কোনো কঠিন কিছু না। আমাদের স্পিকার সুন্দরভাবে বলে দিয়েছেন যে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে কি পার্থক্য। এটা আমাদের মনে হয় হয়তো বা 50% হইতে আমার মনে হয় মোর দেন 50%, আমি বলি লেস দেন 50% আমাদের ছাত্র অথবা আমাদের অনেকে অভিজ্ঞতা নাই যে কোয়ালিটি কন্ট্রোল আসলে কি করে, কোয়ালিটি অ্যাসুরেন্স কি করে, আর কোয়ালিটি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, এই সিস্টেম সম্বন্ধে অনেকেরই মনে হয় ধারণা নেই, যেটা আমাদের থিওরিটিক্যালি। এই ধারণাটুকু আমরা এই ওয়েবিনার থেকে আমার মনে হয় আমার অনেকেরই একটা বেসিক ধারণা আমরা পেয়েছি। আজকের এই ওয়েবিনার থেকে ওই একটা কথা আমি হয়তো বা একটা উপমা দিয়ে আমি শেষ করব। উপমাটুকু এরকমে, যেমন ওই যে দুইটা লোক দুইটা ব্রিজ ব্যবহার করতেছে। একটা ব্রিজ সব সময় এটার কোনো তদারকি থাকে না, আর একটা ব্রিজ মোটামুটি ইঞ্জিনিয়ার দ্বারা একটা প্ল্যান হইতে করে হয়েছে। এন্ড দুই বাবুয়ে নর্মালি কোট শুট পরে যাইতেছে, প্রত্যেক দিনে দুইজনে যেতেছে এবং দুইজনে ওই খালটা পার হইতেছে। কিন্তু দেখা যায় হঠাৎ একদিন ওই যে যিনি ওই তদারকবিহীন যে ব্রিজের উপর দিয়ে যেতেছে, উনি খালের নিচে পানিতে ডুবে খালটা পার হইল, আর অন্য লোকটি ওই যে তদারকি অথবা প্ল্যান ওয়াইজ যে ব্রিজটা, সেই ব্রিজটা দ্বারা সুন্দরভাবে যেতেছে। আর যে খালে ওই পানিতে পড়ে তাকে কুট সুট ফেলে তাকে ওই পারে যেতে হয়। আমার মনে হয় কোয়ালিটি অ্যাসুরেন্স জিনিসটা জাস্ট এই টাইপের, যে কোয়ালিটি অ্যাসুরেন্স যে কোনো কোম্পানির যদি যত বেশি উন্নত হবে, তত তার প্রোডাক্টের কোয়ালিটিও বেস্ট হবে, বা আরো বেশি কোয়ালিটি প্রোডাক্ট সে সাপ্লাই দিতে পারবে। তার মার্কেটিং ডেভেলপ করার ব্যাপারেও কোয়ালিটি অ্যাসুরেন্সের আমার মনে হয় গুরুত্ব অপরিসীম, যেটা হয়তো আমরা অনেকে জানতাম না। আমরা জানতাম প্রোডাক্টের ব্যাপারে, প্রোডাকশনের ব্যাপারে কোয়ালিটি অ্যাসুরেন্সের দায়িত্ব মেন, কিন্তু এখন দেখছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট আসলে মার্কেটিং উপরে তার এফেক্টস অনেক গুণ রয়েছে, অনেক কিছু রয়েছে। যাক, আশা করি আমরা যতটুকু আজকে আমরা এই ওয়েবিনারের মধ্যে দিয়ে জানতে পেরেছি, আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আরো ওয়েবিনার করব, অথবা আমরা সরাসরি আমরা কনফারেন্স অথবা সেমিনার অ্যারেঞ্জ করব, এই আশা রেখে আমি আজকে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান অর্গানাইজের ব্যাপারে যারা জড়িত, বিশেষ করে ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকের মডারেটর, সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ধন্যবাদ জানাই নর্থ ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে, যে আমাদের এই সুযোগটুকু দেওয়ার জন্য। পরিশেষে আমাদের শ্রোতাবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। ওভারঅল ধন্যবাদ দেওয়ার মতো আমার আর কিছু নেই আজকের আমাদের সম্মানীয় স্পিকারকে। খোদা হাফেজ। আজকের জন্য আমরা এখানে সমাপ্তি ঘোষণা করি। আগামী দিনের অপেক্ষায় থেকে এখানে আজকের অনুষ্ঠান শেষ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাইলে আমরা এখানেই বিদায় নিচ্ছি, এবং আশা করি তোমাদের এই লাইভটি আমাদের ছাত্রদের জন্য এবং সবার জন্যই একটি ভালো একটি অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স শেয়ার। এবং আমি আমার পক্ষ থেকে শারফিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় এবং প্রাণবন্ত একটি আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। আজকে লাইভ এখানেই, পরবর্তী ওয়েবিনারে ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে।